গল্পের শুরুতেই আমাদের ফিমেল লিডের সঙ্গে পরিচয় করানো হয়। তার নাম হলো মোমো। মোমো তার মায়ের সঙ্গে প্রচন্ড ঝগড়া করছিল। তার মা চায় তার নতুন হাজবেন্ডের সঙ্গে এই বাড়িতে যেন মোমো থাকতে আসে, কিন্তু মোমো সোজাসুজি বলে দেয় উনি আমার বাবা না, আর এটা আমার পরিবারও না। আপনার নতুন জীবনের জন্য অভিনন্দন, কিন্তু আমি আমার আসল পরিবারের কাছেই থাকতে চাই। এই কথা শুনে তার মা বলে যদি সে সত্যিই তার বাবাকে খুঁজতে যেতে চায় তাহলে তাকে একটা সত্য জানা দরকার। মা জানিয়ে দেয় জিনজাও আসলে তার ভাই না, তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। জিনজাও ছিল দত্তক নেওয়ার সন্তান। এই কথা শুনে মোমো একদম ভেঙে পড়ে, পুরোপুরি শকড হয়ে যায়। তবুও সে ঠিক করে যাই হোক জিনজাওকে সে খুঁজবেই। খোঁজ নিয়ে জানতে পারে জিনজাও এখন থাইল্যান্ডে আছে। সঙ্গে সঙ্গে সে চীন থেকে থাইল্যান্ডে টিকিট কাটে আর তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে তার মনে পড়ে যায় শৈশবের স্মৃতিগুলো। ছোটবেলায় মোমো আর জিনজাও একসঙ্গে বড় হয়েছে। সে কখনোই জানতো না যে জিনজাও দত্তক। তাদের জীবন তখন একদম পারফেক্ট ছিল। তারা দুইজন ছিল অসম্ভব কাছে, একজন আরেকজন ছাড়া কিছু ভাবতেই পারতো না। কিন্তু হঠাৎ করে তাদের বাবা মায়ের ডিভোর্স হয়, পরিবার ভেঙে যায়। মোমোর মা তাকে নিয়ে চলে যায় আর জিনজাও থেকে যায় তাদের বাবার সঙ্গে। সেই থেকে দীর্ঘ কয়েক বছর যাবত তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এরপর গল্প আমাদের দেখায় বর্তমানে জিনজাওয়ের জীবন, যেটা একেবারে উল্টো ছিল। তার জীবন ছিল ভয়ঙ্কর রকম কঠিন। সে কাজ করে আন্ডারগ্রাউন্ড ফাইটার হিসেবে আর পাশাপাশি করে ইলিগাল রেসিং। টাকা রোজগারের জন্য প্রতিদিনই সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে। একদিন লড়াই শেষ করে সে ফোন পায় তার বাবার কাছ থেকে। তার বাবা তখন নেশায় ডুবে। বাবা বলে সে নিজে যেতে পারবে না, তাই জিনজাওকে এয়ারপোর্টে গিয়ে মোমোকে আনতে হবে। মোমোর মা ফোন করেছে। এদিকে ব্যাংকক এয়ারপোর্টে দাঁড়িয়ে মোমো ভীষণ এক্সাইটেড ছিল। সে ভাবছিল জিনজাও এখন কেমন দেখতে হয়েছে, কখন তার সঙ্গে সে দেখা করবে। কিন্তু বহু বছর পর যখন সে সত্যি জিনজাওর সামনে দাঁড়ায় সে পুরো হতভম্ব হয়ে যায়। তার মুখে অসংখ্য ক্ষত চিহ্ন, মনে হয় যেন সবে লড়াই করে ফিরেছে। তার গাড়িটা দেখেও সে চমকে যায়। দেখতে সস্তা, কিন্তু রেসিং এর জন্য অদ্ভুতভাবে মডিফাই করা। এত বছর পর দেখা হলেও মোমের সব এক্সাইটমেন্ট মুহূর্তই মিলিয়ে যায়। সে অবাক হয়ে শুধু তাকিয়েই থাকে। জিনজাও জিজ্ঞেস করে আমার মুখে কি এমন আছে। মোমো জিজ্ঞেস করে সে কি পড়াশোনা শেষ করেছে। জিনজাও খুব ক্যাজুয়ালি বলে সে হাই স্কুলে পড়া ছেড়ে দিয়েছে। একটার পর একটা ধাক্কা। এরপর হঠাৎ করে একটা বড় বাইকে করে একটা লোক আসে, পুরো ওয়াইল্ড টাইপ। সে জিনজাওকে ভাই জিন বলে ডাকে আর মোমোকে দেখে জিজ্ঞেস করে এ কি তার নতুন গার্লফ্রেন্ড। এই কথায় মোমো আরো বেশি শকড হয়ে যায়। তার মনে হতে থাকে এই ধরনের লোকজনের সঙ্গে কি জিনজাও থাকে। তবুও অদ্ভুত ভাবে তার মনে জিনজাওর প্রতি এক ধরনের আপন ভাব তৈরি হয়। জিনজাও তাকে স্ট্রবেরি ফ্লেভারের ড্রিঙ্ক কিনে দেয়। এই স্বাদেই মোমোর মনে পড়ে ছোটবেলায় তারা একসঙ্গে স্ট্রবেরি তুলতো। জিনজাও এখনো মনে রেখেছে স্ট্রবেরি তার প্রিয়। এরপর আরেকটা ধাক্কা আসে যখন সে দেখে তারা যেখানে থাকে সেটা হলো একটা পুরনো সন্দেহজনক টাইপের অ্যাপার্টমেন্ট বিল্ডিং। প্রায় 6 তলা উঠতেই মোমোর দম শেষ। ভিতরে ঢুকে সে দেখে জিনজাওর বাবা মদ খেয়ে পড়ে আছে। মদ খাওয়াই যেন তার একমাত্র কাজ। পুরো সংসার চালায় জিনজাও একাই। তার বাবা থাইল্যান্ডে আবার বিয়ে করেছে আর এখন মোমোর একটা ছোট বোনও আছে, নাম তার শিন। শিনের মুখ দেখেই বোঝা যায় সে সহজে মোমোকে মেনে নেবে না। মোমো সবকিছু সহ্য করে নেয়। ডিনারের সময় দেখা যায় জিনজাও এখনো তার সব অপছন্দ পছন্দ মনে রেখেছে। মায়ের সঙ্গে একদম মোমোর পছন্দ মতো ডাম্পলিং বানিয়ে সে তাকে আলাদা করে দেয়। এটা দেখে শিন জিজ্ঞেস করে সে কেন বেশি পেল। জিনজাও বলে ও তো অতিথি আমাদের। এই অতিথি শব্দটা মোমোর বুকে ছুরি বসিয়ে দেয়, কারণ সে এখানে এসেছিল পরিবার ভেবে আর এখানে তাকে ভাবা হচ্ছে শুধুমাত্র একজন অতিথি হিসেবে। পরে জিনজাওয়ার এক বন্ধু নিচে এসে তার সঙ্গে কথা বলে। মোমো কথোপকথনে কিছু অংশ শুনে ফেলে আর বুঝতে পারে জিনজাও খুব বিপজ্জনক একটা কাজে জড়াতে চাচ্ছে, যেটা তার জীবনও কেড়ে নিতে পারে। সে সেটা নেয় কিন্তু একদমই তার সাথে কথা বলে না। কোনো স্মৃতি নেই, কোনো আনন্দ নেই। তবুও আমরা বুঝতে পারি মোমো এখনো তার হৃদয়ের গভীরে আছে। সে একটা চেইন পরে যার মধ্যে মোমোর নামের অর্থ খোদাই করা, যেন সে তার হৃদয়েই খোদাই হয়ে আছে। রাতে মোমো বলে তার খুব ক্ষুধা পেয়েছে, বাইরে খেতে যেতে চায়। জিনজাও রাজি হয়। এলাকাটা যেন বস্তির মতো। হাঁটার সময় একটা বাইক প্রায় ধাক্কা দিয়ে দেয় আর জিনজাও সঙ্গে সঙ্গে মোমোকে টেনে নিজের কাছে এনে রক্ষা করে। এখন দুজনেই জানতো তারা আসল ভাই বোন না, তাই এখন তাদের মধ্যকার সম্পর্ক অন্যদিকে মন নিতে থাকে। খাবারের জায়গায় গিয়ে জিনজাও বলে যা খুশি নিতে। মোমো বলে সবচেয়ে ভিড় যেই দোকানে সেখান থেকেই নেবে। জিনজাও তার জন্য অর্ডার দেয়, একদম তার ফেভারিট। মোমো অবাক, সে এখনো সবকিছু মনে রেখেছে। জিনজাও বলে তাড়াতাড়ি ঘুমাতে, কাল সে তাকে এয়ারপোর্টে নামিয়ে দেবে। রিটার্ন টিকিট আগেই কাটা হয়েছে। কিন্তু মোমো বলে এটা সে শুধু মায়ের কাছ থেকে পালাতে কেটেছিল, এখন সে টিকিটটা ক্যান্সেল করবে। সে ধীরে ধীরে তার জীবন আর বিপজ্জনক কাজ নিয়ে কথা বলতে চায়। জিনজাও ডিপ্রেসড হয়ে সিগারেট বের করে, কিন্তু তার জন্য আবার রেখে দেয়। সে বলে তার ব্যাপারে নাক গলাতে না। ঠিক তখন তার বন্ধু সালাই আসে, আবার তাকে খেপাতে থাকে। সে মোমোকে তার কার গার্লফ্রেন্ড বলে ডাকতে
ডাকতে থাকে। জিংজাও শক্ত গলায় বলে, ও আমার বোন, আমার গার্লফ্রেন্ড নয়। স্যালাই হেসে বলে, তারা দেখতে একদমই একরকম না, আর রক্তের সম্পর্কও নেই। সে সাবধান করে, মেয়েদের সঙ্গে বেশি ঘুরলে স্নিকি জানলে ঝামেলা হবে। মোমো জিজ্ঞেস করে, এই স্নিকিটা আবার কে, তার গার্লফ্রেন্ড নাকি? সেটার উত্তর পাওয়ার আগে স্নিকির লোকজন সেখানে এসে পড়ে। টাকার জন্য তারা জিংজাওকে আক্রমণ করে। জিংজাও ভয়ঙ্কর ভাবে লড়াই করে, এক মুহূর্তের জন্য মোমোকে আঘাত লাগতে দেয় না, আর তাকে নিয়ে পালিয়ে যায়। এমন রাফ জীবন মোমো আগে কখনো দেখেনি। তবুও জিংজাও পাশে থাকায় সে অদ্ভুতভাবে নিরাপদ বোধ করে। তার মনে পড়ে সে যেভাবে তাদের পুনর্মিলনের কথা ভেবেছিল, এটা কখনোই তো এমন ছিল না। শৈশবের স্মৃতি আবার ভেসে ওঠে। আলাদা হওয়ার সময় জিংজাও তাকে একটা কলম দিয়েছিল আর বলেছিল লেখালেখিতে আরো ভালো হতে। মোমো পড়াশোনায় ভীষণ পরিশ্রম করেছিল, শুধু এই আশায় একদিন গর্ব নিয়ে তার সামনে দাঁড়াতে পারবে। সে তাকে অসংখ্য চিঠি লিখেছিল, কিন্তু একটারও কোনো জবাব পায়নি। এই নীরবতাই তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। এরপর আমরা জানতে পারি জিংজাও আবারও এক ভয়ঙ্কর ঝামেলায় আটকে গেছে। তার মাতাল বাবাকে অপহরণ করা হয়েছে। বাবাকে মুক্ত করার জন্য জিংজাও নিজের কাছে থাকা সব টাকা দিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়, এক তো দেয় বাবাকে ছাড়তে হলে জিংজাওকে তার সময় আর তার ভালোবাসা দিতে হবে। কিন্তু জিংজাও তাকে সোজা না করে দেয়। সে বলে সে চাইলেই তার বাবাকে রেখে দিতে পারে, কিন্তু সে নিজেকে কখনোই দেবে না, কারণ তার হৃদয় আগেই তো কারো কাছে বন্ধক রাখা, আর সেটা হলো মোমো, যেটা মোমো নিজেও জানে না। পরদিন মোমো খেয়াল করে জিংজাও খুব কমই বাড়িতে থাকে। তখন সে একটা বুদ্ধি আটে, ইচ্ছে করে ওয়াটার হিটার নষ্ট করে দেয়, যাতে জিংজাওকে বাড়ি ফিরতেই হয়। শিন সব দেখে ফেলে এবং মোমোর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। জিংজাও বাড়িতে এসে হিটার ঠিক করতে চায়, আর মোমো তার দিক থেকে চোখ সরাতে পারে না। সে কতটা সুদর্শন আর পুরুষালী হয়ে উঠেছে সেটা দেখে সে নিজেই অবাক। কিন্তু হিটারটা আর ঠিক করা যায় না, বদলাতেই হবে। এতে জিংজাওর অনেক টাকা লাগবে। সে বলে তার জরুরি কাজ আছে, আর তখনই বেরিয়ে যায়। মোমো বুঝে যায় এই কাজটা বিপজ্জনক। সে চুপি চুপি একটা ট্যাক্সি নিয়ে তাকে অনুসরণ করে অচেনা বস্তির ভিতর দিয়ে। একসময় জিংজাও তাকে ধরে ফেলে। সে তাকে কিছু টাকা দিয়ে বলে শপিং করতে যাও, আর তাকে অনুসরণ করা বন্ধ করো। তারপর সে হঠাৎই গায়েব হয়ে যায়। এরপর মোমোর সঙ্গে দেখা হয় জিংজাওর বন্ধু সানলাইয়ের। সে মোমোকে নিয়ে যায় আন্ডারগ্রাউন্ড ফাইট এরিনায়। সেখানে ভয়ঙ্কর অঙ্কের বাজি ধরা হচ্ছে। জিংজাওর প্রতিপক্ষ একজন মারাত্মক চ্যাম্পিয়ন। সবাই ভয় পাচ্ছিল জিংজাও আজও বেঁচে ফিরতে পারবে তো। এই লড়াইয়ে বিশেষ এক বাজি ধরেছিল একজন ক্ষমতাবান মানুষ, যার নাম লিন। সে বিশ্বাস করে জিংজাও ইতিহাস বদলে দিতে পারবে। ম্যাচ শুরু হয়। জিংজাও শুরুতে দারুণ লড়াই করে, কিন্তু ধীরে ধীরে ভয়ানকভাবে মার খেতে থাকে। সানলাইট ঘুষ দিয়ে কোনোভাবে মোমোকে ভেতরে ঢোকায়। মোমো যখন রিং এ জিংজাওকে দেখে সে চিৎকার করে লড়াই থামাতে বলে, কিন্তু কেউ তার কথা শোনে না। ঠিক যখন জিংজাও একেবারে দুর্বল হয়ে পড়েছিল, তখন সে হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনতে পায়। চোখ খুলে সে দেখতে পারে সেটা মোমো। ওর উপস্থিতি জিংজাওর ভেতর নতুন শক্তি জাগিয়ে তোলে। সে প্রতিপক্ষকে হারিয়ে দেয়, রিং থেকে লাফিয়ে বেরিয়ে আসে, মোমোর হাত ধরে দৌড় দেয়, যেন গোটা পৃথিবী থেকে তাকে আড়াল করে রাখতে চায়। বাইরে এসে মোমো কান্নায় ভেঙে পড়ে। সে অনুরোধ করে আর কখনো যেন নিজের জীবন এমন ঝুঁকির মধ্যে না ফেলে। সে বলে জিংজাও তার জীবনে অসম্ভব রকম গুরুত্বপূর্ণ। গাড়ির ভেতরে মোমো নিজের মনের সব কথা উজাড় করে দেয়। সে বলে তার পুরো জীবনটাই জিংজাওর চারপাশে ঘোরে। সে শুধুমাত্র তাকে খুঁজে পেতে চীন থেকে এত দূর এসেছে। সে কখনো তার মায়ের নতুন পরিবারকে মেনে নিতে পারেনি। সে তাকে অসংখ্য চিঠি লিখেছিল, কিন্তু একটারও সে উত্তর পায়নি। সে আরো বলে সে তাদের পুরনো বাড়ির দেয়ালে নিজের নতুন ঠিকানাও লিখে রেখে এসেছিল, এই আশায় জিংজাও তাকে একদিন না একদিন অবশ্যই খুঁজতে আসবে। সে তাকে একটি ফাউন্টেন পেন উপহার দিয়েছিল, যা ছিল গর্বের প্রতীক, কিন্তু এখন তার মনে হয় সেগুলো আর কোনো মানে নেই। কোনো জবাব না পেয়ে সে বলে পরদিন যেন তাকে এয়ারপোর্টে নামিয়ে দেওয়া হয়। হঠাৎই কেউ তাদের ধাওয়া শুরু করে। জিংজাও মোমোকে শক্ত করে ধরে রাখতে বলে আর গাড়ির গতি বাড়িয়ে দেয়। মোমো তার পাশে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই এক ফ্ল্যাশব্যাকে আমরা দেখি জিংজাও আসলে তার উপহার খুলেছিল, কলমটা খুব যত্ন করে রেখে দিয়েছিল, আর সবকিছু তার মনে আছে। কিন্তু সে চুপ ছিল, কারণ সে জানতো তার জীবন মোমোর জন্য ভীষণ বিপজ্জনক। জিংজাও আগের দলের প্রতিপক্ষ জিন তার বিশ্বাসযোগ্য লোক তার কাছে পাঠায় তাকে ধরে আনার জন্য। এখানে এসে জিংজাও আর কোনো উপায় থাকে না। সে বাধ্য হয় রেসে নামতে। সে পাশে বসে মোমোকে জিজ্ঞেস করে সে কি জানে নেভিগেটর কাকে বলে। এই কথা বলতে আবার ফ্ল্যাশব্যাক শুরু হয়। জিংজাওর বাবা এক সময় রেসার ছিল, ঠিক জিংজাওর মতোই। ছোটবেলায় মোমো প্রায় তার বাবার গাড়িতে প্যাসেঞ্জার সিটে বসতো, একজন নেভিগেটরের ভূমিকায়, খেলার ছলে। এখন বর্তমানে জিংজাও মোমোকে জিনের ফোন আনলক করতে বলে। সে বলে ফোনে একটা গন্তব্য দেখাবে, আর সেই রাস্তাটা তাকে দেখিয়ে দিতে হবে। আজ থেকে মোমো আর কোনো প্যাসেঞ্জার নয়, সে জিংজাওর পার্টনার, তার নেভিগেটর। রেস চলতেই থাকে। তাদের পেছনে তারা ধাওয়া করছে, তারা ধীরে ধীরে অনেকটা পিছিয়ে পড়ে, কারণ তারা কেউই জিঞ্জার স্কিলের সাথে পাল্লা দিতে পারে না, আর না পারে তার মডিফাই করা ইঞ্জিনের সঙ্গে। সেই দিন একটি রেসিং ইভেন্ট হওয়ার
কথা ছিল, কিন্তু আরেকটি ম্যাচ থাকার কারণে জিনজাওর এই রেসে অংশ নেওয়ার কথা ছিল না। তবু শেষ পর্যন্ত সে রেসে নামে। কয়েকজন প্রতিদ্বন্দ্বী তাকে তাড়া করে, কেউ কেউ আবার ইচ্ছে করে তার পথ আটকাতে চায়। কিন্তু জিনজাও আর মোমোর মধ্যে যে বোঝাপড়া আর সেই কেমিস্ট্রি এতটাই শক্তিশালী যে ন্যাভিগেটর হিসেবে মোমো একদম নিখুঁতভাবে তাকে গাইড করতে থাকে। দুজনকে এত ভালোভাবে বোঝে যে সে খুব সহজেই তার রেসটা জিতে যায়। মোমোর জন্য এইসব একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল। তবু জিনজাও তার পাশে আছে বলে সে নিজের উপর আর তার উপর দুজনের উপরে ভরসা রাখে। জিতার টাকা এক জায়গায় ঝুলিয়ে রাখা ছিল। জিনজাও সবার আগে সেখানে পৌঁছে যায়। সে মোমোকে বলে একটু স্টিয়ারিং ধরে রাখতে, এরপর নিচে গিয়ে প্রাইসে টাকা নিয়ে আসে। এরপর তারা নির্ধারিত গন্তব্যে পৌঁছায়। চারদিকে হইচই উল্লাস, কারণ বিজয়ী যে জিনজাও। সবাই অনেকটা অবাক হয়ে যায়, কারণ আজকের ম্যাচে তার আসার কথাই ছিল না। জিনজাও বলে একসময় মানুষ তাকে জোর করে এই জগতে টিনে এনেছিল। সেখানে থাকা লোকজন জানতে চায় এই মেয়েটাকে, কারণ বাইরের লোক নাকি এখানে অ্যালাউড না। জিনজাও তখন স্পষ্ট বলে দেয় তাকে বাইরের লোক বলবে না। মোমো মনে করে সে হয়তো তাকে বোন বলে পরিচয় করিয়ে দিবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে জিনজাও বলে ও আমার গার্লফ্রেন্ড। সে আরো বলে মোমো নাকি তাকে দেরি করে বাড়ি ফেরার ব্যাপারে সন্দেহ করেছিল, তাই আজ তাকে সঙ্গে এনেছে সব ভুল বোঝাবুঝি দূর করার জন্য। ঠিক তখনই তার এক প্রতিদ্বন্দ্বী এগিয়ে এসে মোমোকে বলে, হাই ন্যাভিগেটর, তুমি কি আমাদের জন্য কাজ করবে? তোমার দাম কত? জিনজাও সঙ্গে সঙ্গে এসে বলে দেয় ওর কোনো দাম নেই। এই সবকিছু দেখে মোমো হঠাৎ ভীষণ ঠান্ডা অনুভব করতে থাকে, কাঁপতে শুরু করে। তখন জিনজাও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মোমোর জন্য এইসব একেবারেই অচেনা। সে কখনো ভাবেনি সবার সামনে তারা এমন ভাবে একটা কাপড়ের মতো আচরণ করবে। পরে যখন তারা একা হয়, মোমো তাকে বলে সে সবকিছু টাকার জন্য করে, অথচ টাকা জীবনে থেকেও বড় হতে পারে না। এই কথায় জিনজাও আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তার কষ্টের জীবনের গল্প বলতে শুরু করে। তার বাবা মায়ের ডিভোর্সের পর তার বাবা তাকে এখানে নিয়ে আসে। তারা ভাড়া করা একটা বেসমেন্টে থাকতো। বৃষ্টি হলেই সে বেসমেন্টে জল ঢুকে যেত। তার বই এমনকি বিছানাও ভিজে যেত। অনেকদিন না খেয়ে থাকতে হয়েছে তাদের। সামান্য যা টাকা থাকতো সেটাও তার বাবা প্রতারণা ফাঁদে পড়ে হারিয়ে ফেলতো। এরপরে তার বাবা নতুন এক জীবনসঙ্গী খুঁজে পায় আর বাবার আবার বিয়ে হয়। তার সৎ বোন শিন জন্মায়, কিন্তু শিন ভীষণ অসুস্থ, তার হার্টের সমস্যা আছে, অপারেশনের দরকার। তখন তাকে সিদ্ধান্ত নিতে হয় বোনের চিকিৎসার টাকা দেবে নাকি নিজের পড়াশোনা চালিয়ে যাবে। পেট খালি থাকলে পড়াশোনা করা যে অসম্ভব সেটাও সে মোমোকে বুঝিয়ে বলে। তারপর প্রশ্ন করে মোমো কিভাবে কোনোদিন তাদের এই যন্ত্রণা বুঝবে, কারণ সে তো এগুলো কখনো ফেস করেনি। সে আরো জানায় মোমোর মা এমনকি তার পদবিও বদলে দিয়েছে। সে আর জিন নয়, সে এখন জাং। এইসব কথা শুনে মোমো পুরোপুরি শান্ত হয়ে যায়। সে জিনজাওকে বলে সে যেন আর কখনো এমন ঝুঁকিপূর্ণ কাজ না করে, এই প্রতিশ্রুতি দিতে থাকে। সে তাকে সঙ্গে যেতে বলে সে তাকে আশ্রয় দেবে, একটা ঘর দিবে। সে এখন বড় হয়েছে, তাকে সাপোর্ট করতে পারবে। সে প্রস্তাব দেয় তারা যেন নানজাংয়ে তাদের পুরনো বাড়িতে ফিরে যায়, যেখানে একসময় তারা একসাথে থাকতো, নতুন করে জীবন শুরু করবে আর কখনো আলাদা হবে না। কিন্তু জিনজাও কোনো উত্তর দেয় না, সে ফিরে যেতে চায় না। তাই মোমো জেদ করে তার সাথেই থেকে যায়। পরের দিন সকালে মোমো জানতে পারে জিনজাও একটা ফোন পেয়েছে, তার মার শহরে এসেছে তাকে দেখতে। জিনজাও তাকে হোটেলে নিয়ে যায়, কিন্তু ভেতরে ঢোকার সাহস সে পায় না। সে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। হোটেলের ভেতরে মোমো দেখে তার মা তার নতুন স্বামীর সাথে বসে আছে। তার মা একটা বড় খবর দেয়, সে নিনজাং বাড়িটা বিক্রি করতে চায় এবং কানাডায় সেটেল হতে চায়, যেখানে তার নতুন হাজবেন্ড থাকে। এমনকি মোমোর পোস্ট গ্রাজুয়েশনের জন্য সেখানকার একটি ইউনিভার্সিটিও ঠিক করে ফেলেছে সে। মোমো কিছুতেই রাজি হয় না। সে বলে সে চীনে থাকতে চায় এবং তার মাকে সাবধান করে দেয় ওই বাড়িটা তাদের একমাত্র সম্পত্তি, তাই সে যেন সেটা বিক্রি করতে না চায়। এই কথায় তার নতুন সৎ বাবা অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। ঘুরে তাকাতেই তারা দেখে জিনজাও সেখানে দাঁড়িয়ে আছে। সব কথা সে শুনে ফেলেছে। চুপচাপ সে সেখান থেকে চলে যায়। তখন সে বুঝে যায় মোমোর মা আজও তাকে পছন্দ করে না, তাকে একজন বাইরের মানুষ হিসেবেই দেখে, যাকে সে কখনোই পরিবারে মেনে নেয়নি। জিনজাও চলে যাওয়ার পর মোমোর মা বলে সে নাকি সবসময় জানতো জিনজাও কখনো ভদ্রলোক হতে পারবে না। সে জিনজাওয়ের চেহারা, গাড়ি, জীবনযাপন সবকিছু নিয়ে সমালোচনা করে। সে স্বীকার করে জিনজাও বহুবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু সে নিজেই তাকে বারবার মোমোর থেকে দূরে থাকতে বলেছে। এই কথাগুলো শুনে মোমো ভেঙে পড়ে। সে এতদিন জিনজাওকে দোষ দিচ্ছিল, এটাই যে সে কখনো যোগাযোগ করেনি। অথচ বাস্তবেই জিনজাও চেষ্টা করেছিল বহুবার, শুধু তার মায়ের অপমান আর অবহেলা পেয়েছিল। তার মা তাকে জানায় সন্ধ্যায় ফ্লাইট আছে, ফিরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে, কিন্তু মোমো রাজি হয় না। সে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়িতে ফিরে মোমো জিনজাওর ঘরে ঢুকে রাগ ঝাড়তে থাকে। তখনই সে দেখতে পায় সে যে সব চিঠি জিনজাওকে লিখেছিল সবগুলো যত্ন করে রাখা আছে। শুধু তাই নয়, প্রতিটা খামের উপর জিনজাও তার উত্তর লিখে রেখেছিল। তখন মোমো বুঝতে পারে যেমন সে সারা জীবন তাকে মিস করেছে, জিনজাও ঠিক তেমনই তাকে মিস করেছে। তাদের আলাদা হয়ে যাওয়ার পিছনে আসল কারণ ছিল তাদের বাবা মায়ের ডিভোর্স আর তার মায়ের সব যোগাযোগ বন্ধ করে দেওয়া। অন্যদিকে দেখা যায় জিনজাও তার গ্যারেজে থাকে।
থাকে, সেখানে গাড়ি মডিফাই করে। কান্না করতে করতে দিশারা হয়ে মোমো শিনকে জিজ্ঞেস করে তার ভাই কোথায় থাকতে পারে। মোমো চোখে জল দেখে শিন তাকে ঠিকানাটা বলে দেয়। মোমো খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সেই গ্যারেজে পৌঁছে যায়। সেখানে জিনজাও তাকে দেখে একেবারে হতভম্ব হয়ে যায়। সে বলে আজ তো তোমার চলে যাওয়ার কথা ছিল। মোমো কোনো কথা না বলে চুপচাপ ঘড়ির দিকে তাকিয়ে থাকে। ঠিক 12টা বাজার সাথে সাথেই সে বলে হ্যাপি বার্থডে। সে বলে এই কথাটা সে এত বছর ধরে বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। জিনজাওর চোখও ভরে যায়। ছোটবেলার স্মৃতিগুলো ফিরে আসে। একসময় তারা মোমোর জন্মদিন একসাথে উদযাপন করেছিল। তখন জিনজাওকে তার নিজের জন্মদিন সম্পর্কে জিজ্ঞেস করা হয়, কিন্তু সে নিজেই জানতো না তার জন্মদিন কবে। তারপর থেকে তারা দুজনেই জন্মদিন একসাথেই পালন করত। আসলে আজ মোমোরও জন্মদিন। জিনজাও মোমোকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সে তাকে নিয়ে যায় তার প্রিয় স্ট্রবেরি কেক খাওয়াতে। এমনকি কেকটা পাওয়ার জন্য একটি নতুন দোকানও খুলে দেয় সে। কেক কাটার সময় মোমো মনে মনে প্রার্থনা করে একদিন যেন জিনজার আসল জন্মদিনটা সে জানতে পারে, আর তারা যেন সবসময় একসাথেই থাকে। তারা বিয়ার খেয়ে সেটা সেলিব্রেট করে, আর মোমো ধীরে ধীরে মাতাল হয়ে যায়। সে মনের সব কথা উগড়ে দেয়। সে কান্না করতে করতে বলে তার মা পুরনো বাড়িটা বিক্রি করে দিচ্ছে, আর সে ভয় পাচ্ছে তার নতুন হাজবেন্ড হয়তো মাকে ঠকাচ্ছে। জিনজাও তাকে শান্ত করে বলে নিশ্চয়ই তার মা সবকিছু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। এরপর মোমোর পিরিয়ড শুরু হয়। সে খুব অসুস্থ অনুভব করতে থাকে। কোনো কিছু বলার আগেই জিনজাও সব বুঝে ফেলে। সে দৌড়ে দোকানে যায়, তার দরকারি সব জিনিস কিনে আনে। তাকে গরম পানি দিয়ে গোসল করতে বলে, নিজের কাপড় দেয় আর নিজের বিছানায় ঘুমোতে দেয়। এটাই প্রথমবার কাউকে সে নিজের বিছানায় ঘুমোতে দিল। আর সে নিজে গিয়ে বন্ধুর ঘরে ঘুমায়। মোমোর অবস্থা আরো খারাপ হলে সে তার প্রেসার পয়েন্ট ম্যাসাজ করে। অনলাইনে সার্চ করে কি করতে হবে তা দেখে। মোমো তাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর জিনজাও সারা রাত তাকে আগলে রাখে, হালকা করে পাখা করে দেয়। সে অতীতের কথা মনে করে। মোমোর জন্মে ঠিক আগে জিনজাওর বাবা জিনজাওকে দত্তক নিয়েছিল, কারণ জিনজাওর রেসার বাবা মারা গিয়েছিল। মোমোর মা রাজি না হলেও সে শিশুটাকে ছেড়ে দেয়নি। সেই থেকেই জিনজাও আর মোমোর বন্ধন গভীর হয়ে যায়। সকাল হলেই জিনজাও মোমোর জন্য পুষ্টিকর নাস্তা বানায়। একটু পর তার বন্ধুরা আসে, কিন্তু সে সবাইকে সাবধান করে দেয় ভিতরে ঢুকবে না, কেউ একজন বিশেষ মানুষ ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর মোমো বাইরে আসে এবং ইঞ্জিনের একটি সমস্যা ঠিক করে দেয়। এটা দেখে ছেলেগুলো অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে মেয়েটা কে, কিন্তু জিনজাও তাদের তাড়িয়ে দেয় এবং মোমোকে ভিতরে গিয়ে কাপড় বদলাতে বলে। এই সময় আমাদের পরিচয় হয় লিনসুর সাথে, একজন টপ কার রেসার। সে সেই রেসার আর সেই মানুষটাকে খুঁজছে যে একসময় তাকে হারিয়েছিল এবং গাড়িটা মডিফাই করেছিল। সেই মানুষটা আসলে জিনজাও, কিন্তু লিনসু এখনো তাকে চিনতে পারেনি। লিনসু তার লোকদের নির্দেশ দেয় যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। একদিন ওয়ানের লোকজন জিনজার গ্যারেজে হাজির হয়। তাদের মধ্যে একজন জিয়াং, যে যেদিন জিনজাওর সাথে রেসলিং ম্যাচ করার কথা ছিল, সে নিজের অপমানের প্রতিশোধ নিতে এসেছে। সে বারবার ব্রডির নাম ধরে চিৎকার করতে থাকে। বন্ধুরা বলে সে বাজারে গেছে, কিন্তু জিয়াং আর তার লোকেরা শান্ত থাকার মানুষ নয়। তারা একটি গাড়ি ভাঙতেই যাচ্ছিল, ঠিক তখনই উপর থেকে মোমো নেমে আসে। মোমো এত দ্রুত এত জোরে আঘাত করে যে লোকটা বুঝতেই পারে না কি হলো। এরপর তারা বলে এখন কি তুমি একটা মেয়ের উপর হাত তুলবে, কিন্তু জিয়াং মোমোকেই টার্গেট করে, কারণ মোমো তাকে হুমকি দেয় সবকিছু লাইভ স্ট্রিম করে দেবে। যখন সে মোমোকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই আমাদের হিরোর এন্ট্রি হয়। জিনজাও এসে জিয়াংকে ভালোভাবে শিক্ষা দেয়। এই লড়াইটা এবার জিনজাওর জন্য খুব ব্যক্তিগত হয়ে পড়ে। অনেকক্ষণ সেখানে মারামারি হয়, গ্যারেজে প্রচুর ক্ষতি হয়। শেষমেশ মোমো বলে সে পুলিশ ডাকছে। এটা শুনে তারা পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পর জিনজাও আর তার বন্ধুরা গ্যারেজ ঠিক করতে শুরু করে। তখনই মোমো সুযোগ পায়। সে জিনজার বন্ধু সানের কাছে যায়। সে সবচেয়ে বেশি কথা বলে, তাই তার কাছ থেকে সব তথ্য বের করা সহজ। সান সবকিছু বলে ফেলে। সে জানায় জিনজাও আগে ওয়ানের গ্যারেজে কাজ করত, আর তখন তার ব্যবসা খুব ভালো চলছিল। পরে কোনো এক সমস্যার কারণে সে আলাদা হয়ে নিজের কাজ শুরু করে, কিন্তু ওয়ানের লোকেরা এখনো মাঝে মাঝেই ঝামেলা করতে এখানে আসে। সান আরো বলে জিনজাও কোন স্কুলে পড়তো। সে খুব পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু অসম্ভব ট্যালেন্টেড আর ভীষণ হ্যান্ডসাম ছিল। মেয়েরা শুধু একবার তাকানোর জন্য লাইন দিত। সে এত লম্বা ছিল যে লোকেরা তাকে দিয়ে জানালাও পরিষ্কার করাতো। মোমো তখন জিজ্ঞেস করে সবকিছু তো ভালোই চলছিল, তাহলে কে তাকে স্ট্রিট রেসিং আর আন্ডারগ্রাউন্ড ফাইটে নিয়ে এলো? এই প্রশ্নটা শুনে সান মুখ ঢেকে দৌড়ে পালায়। সে উত্তর দিতে চায় না। এরপর মোমো কাজেও সাহায্য করতে শুরু করে। একটা ভারী জিনিস তুলতে না পারলেও সে বলে শুধু মেয়ে বলে তাকে কেউ যেন হালকাভাবে না নেয়। জিনজাও বলে ঠিক আছে, এটা তুলতে না পারলে স্ক্রুগুলো কুড়িয়ে আনো। অন্যদিকে লিনসু একটা সূত্র পায়, কেউ তাকে একটি পিক আপ ট্রাকে ছবি পাঠায়। গাড়িটার মডিফিকেশন দেখে সে বুঝে যায় এই কাজটা ওই রেসার ছাড়া আর কেউই করতে পারে না। গাড়িটাকে খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় সানের পেট শপে। সান তাকে দেখে জিজ্ঞেস করে সে কি কাস্টমার। সে তাকে পেট স্ট্রোলা দেখাতে শুরু করে। লিনসু বলে তুমি কি আমাকে বোকা ভাবছো? আমি সেই লোকটার সাথে দেখা করতে চাই যে বাইরে দাঁড়ানো গাড়িটা মডিফাই করেছে। সান বুঝে যায় কেউ জিনজোর খোঁজে এসেছে। সে লিনসুকে ইঙ্গিত দিতে থাকে জিনজাওর ব্যাপারে। বিনিময়ে পেট শপে
এভাবে প্রচুর কেনাকাটা আর একটি প্রিমিয়াম কার্ড নেয়। শেষমেশ লিনসু সন্দেহ করে এই পেট শপটা আসলে একটা আড়াল, আর সানি হয়তো সেই রেসার। সান প্রশংসা করা খুব পছন্দ করে, তাই সে গর্ব করে বলে হ্যাঁ সেই চায়না টাউনের লেজেন্ডারি রেসার। লিনসু বলে ঠিক আছে, একটা মিটিং ঠিক করি, জায়গাটা পরে জানাবো। লিনসু চলে যাওয়ার পর সান দৌড়ে জিনজাওর কাছে যায়। সে বলে কেউ একজন তাকে খুঁজতে এসেছিল, সে তার রেসিং দেখে ভীষণ ফ্যান হয়ে গেছে আর সানকে জিনজাও ভেবে মিটিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছে। জিনজাও বলে সে লোকটাকে চেনে না, শুধু নাম জানে, কিন্তু সে নিশ্চিত এই ডাক শুধু দেখা করার জন্য না, এটা রেসের ডাক। রেসিং কথাটা শুনে সানের পা কাঁপতে শুরু করে। এরপর জিনজাও তাকে রেসিং কারে তুলে ফুল স্পিডে গাড়ি চালায়। সানের মনে হয় সে গাড়িতে না রোলার কোস্টারে বসে আছে। ধীরে ধীরে তার আগ্রহ জন্মায়, সে জিনজাওকে রেসিং শেখাতে বলে, কিন্তু সান খুব দ্রুত শিখতে পারে না। এরপরে আমরা দেখি নানা নামের একটি মেয়েকে। স্নেকি তার সঙ্গে বসেছিল। নানা আগেই স্নেকিকে নিয়ে কয়েকটা ভবিষ্যৎবাণী করেছিল, যেগুলো সত্যি হয়েছিল, তাই স্নেকি সবসময় ন্যানার কাছাকাছিই থাকে। আসলে ন্যানা হলো মোমোর বন্ধু। তাদের পরিচয় হয়েছিল একটি ফ্লাইটে, সেখান থেকে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় আর ন্যানা অনেকদিন ধরে এখানে থাকে। একদিন মোমো ন্যানাকে অনুরোধ করে তাকে সেই স্কুলে নিয়ে যেতে যেখানে জিনজাও পড়াশোনা করেছিল। ন্যানাও একই স্কুলে পড়েছিল। সেখানে গিয়ে মোমো বোর্ডে জিনজাওর একটা ছবি দেখে। একজন স্পোর্টম্যান হিসেবে সে সেখানে অনেক সাফল্য অর্জন করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পড়াশোনা শেষ করতে পারেনি। এরপর ন্যানা মোমো আর জিনজাওর নামে অর্থ মিলিয়ে দেখে একজন চাঁদ আর একজন সূর্য, যে জুটি সবসময় একসাথে থাকলে শক্তিশালী হয়। ফেরার পথে মোমো দেখে জিনজাও সিগারেট খাচ্ছে। তখন সে নিজের স্কিল দেখায় এত নিখুঁতভাবে যে সিগারেটটা কেড়ে নেয়। সে জিনজাওকে বুঝতেই দেয় না সে যা করে। মোমো তাকে বলে সে চলে যাওয়ার পর সে তাইকন্ডো শিখেছে। ঠিক তখনই স্যান আসে আর বলে সে ড্রাইভিং প্র্যাকটিস করছে আর জিনজাওকে সঙ্গে যেতে বলে, কিন্তু জিনজাও ব্যস্ত থাকায় মোমোই তার সঙ্গে যায়। জিনজাও সহজে অনুমতি দেয়, কারণ তার একটা বিশেষ মানুষের সঙ্গে দেখা করার কথা ছিল আর সে চায় না মোমো তাকে ফলো করুক। মোমো নিজের রুমে গিয়ে জিনজাও তার জন্য যে জিনিসগুলো কিনেছিল সেগুলো চেক করতে গিয়ে দেখে বিল বানানোর জন্য দোকানদার কিছু এক্সট্রা জিনিস যোগ করেছে। জিনজাও এগুলো খেয়াল করেনি, কিন্তু মোমো সেটাকে ভুলভাবে নেয়। সে মনে করে হয়তো তার কোনো গার্লফ্রেন্ড আছে। তাই স্যানের সঙ্গে যাওয়ার সময় মোমো তাকে জিজ্ঞেস করে জিনজাওর জীবনে কোনো নারী আছে কিনা। স্যান বলে মেয়েরা সবসময় তার পিছনে ঘোরে, কিন্তু সে কখনো জিনজাওকে কাউকে নিয়ে সিরিয়াস হতে দেখেনি। তবে একবার জিনজাও রাতের বাজার থেকে একটা অলংকার কিনেছিল। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল সেটা কোনো মেয়ের জন্যই কিনেছিল। সে জানে না সেটা কাকে দিয়েছে, কিন্তু সে নিশ্চিত জিনজাও সত্যিই কাউকে ভালোবাসে। এই কথাগুলো মোমোকে একসাথে চিন্তিত আর কৌতূহলী করে তোলে। এদিকে জিনজাও এক রেসিং ম্যাচের বিষয়ে এক লোকের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু আমাদের সেই লোকটার মুখ দেখানো হয় না। এদিকে জিনজাও মোমোকে ড্রাইভিং সংক্রান্ত কিছু নির্দেশনা দিয়ে একটা ভয়েস নোট পাঠায়। স্যান কিছুই বুঝতে পারে না, কিন্তু মোমো সব বুঝে ফেলে। এতে তার শৈশবের স্মৃতি ফিরে আসে। তার বাবা তখন রেসিং স্টার্ট করতো আর তাকে দেখে সে অনেক কিছু শিখেছিল। সে স্যানকে সব বুঝিয়ে বলে, কিন্তু স্যান তাও বুঝতে পারে না। তখন মোমো নিজেই ড্রাইভারের সিটে বসে পড়ে। প্রথম চেষ্টাতেই সে দারুণ করে, যদিও আগে কখনো না করায় দু একটা ভুল হয়। এরপর সে একা একা প্র্যাকটিস করে এবং সে কঠিন টাস্কটা চমৎকারভাবে শেষ করে। তখন সে বুঝতে পারে তার বাবার রেসিং এর রক্ত এখনো তার শরীরে বয়ে চলেছে। এরপর ন্যানা তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে তার কাজিনের বিশাল জন্মদিনের পার্টিতে নিয়ে যায়। তারা বেশ উপভোগ করে। জিনজাও তখন মোমোকে ফোন করে, কিন্তু তার গার্লফ্রেন্ড নিয়ে ভুল বোঝাবুঝির কারণে মোমো তখন কলটা কেটে দেয়। সে ন্যানাকে নিজের কনফিউশনটা শেয়ার করে। ন্যানা তাকে পরামর্শ দেয় আরেকজন হ্যান্ডসাম ছেলের সঙ্গে একটু ঘনিষ্ঠ হয়ে জিনজাওকে জ্যালাস করে তার অনুভূতি টেস্ট করতে। ঠিক তখনই ন্যানার কাজিন লি এসে পড়ে। ন্যানা বলে মোমো যেন তার কাছাকাছি যায় আর তাদের দুজনের একটা ছবি তুলে। ছবির অ্যাঙ্গেল এমন হয় যেন তারা খুবই ঘনিষ্ঠ। ন্যানা ছবিটা মোমোকে পাঠিয়ে বলে এটা জিনজাওকে পাঠাতে। মোমো ছবিটা পাঠিয়ে দেয়, তারপর ডিলিট করে লিখে দেয় ভুল করে পাঠানো হয়েছে। জিনজাওর মনে আগুন জ্বলে ওঠে। জিনজাও অস্থির হয়ে পড়ে, লোকেশন জানতে চায় এবং ন্যানার নাম্বার পাঠাতে বলে। মোমো ফোন বন্ধ করে দেয়, দেখতে চায় সে কতটা চিন্তা করে। পার্টিতে ন্যানা লুকিয়ে পড়ে, কারণ ভবিষ্যৎবাণীর জন্য স্নিকির লোকেরা তাকে অপহরণ করতে এসেছে। মোমো একা ভেতরে চলে যায়। সেখানে তার রেসিং রাইভাল হাজির হয় এবং তাকে তার নেভিগেটর হওয়ার প্রস্তাব দেয়। সে দাবি করে মোমো আসলে জিনজোর সত্যিকারের গার্লফ্রেন্ড না। কৌতূহলী হয়ে মোমো জিনজোর রেসিং ইতিহাস সম্পর্কে জানতে চায়। এর বদলে সে তাকে ড্রিঙ্ক খাওয়ার প্রস্তাব দেয় এবং একটা ককটেল অর্ডার করে। এক চুমুক দিতেই মোমোর অবস্থা খারাপ হয়ে যায়, চোখ ঝাপসা হয়ে আসে আর শরীরে র্যাশ উঠতে শুরু করে। অজ্ঞান হয় ঠিক আগ মুহূর্তে লিনসুই সেখানে আসে আর তাকে কুলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। জিনজাও পার্টিতে পৌঁছে যায় এবং নানাকে জোর করে মোমোর কাছে নিয়ে যেতে বলে। লিনসুই তার বাড়িতে অচেতন মোমোর চিকিৎসা করছিল। ঠিক তখনই জিনজাও সেখানে পৌঁছে তাকে ভুল বুঝে। সে ভাবে লিনসাও হয়তো তার সুযোগ নিচ্ছে। তারা দুই
দুইজন ভীষণ মারামারি শুরু করে আর লিনশাও লম্বা জন্মদিনের কেকটা ভেঙে যায়। দুজনই একে অপরকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেয়। এরপর তারা খেয়াল করে মোমোর জ্ঞান ফিরেছে। সে এক্সপ্লেইন করে যে ককটেলে পিচ ছিল আর তার পিচে অ্যালার্জি আছে। লিনশুই আসলে তাকে বাঁচানোর চেষ্টা করছিল। জিনজাও তাকে হাসপাতালে নিয়ে যায় এবং পার্টি নষ্ট করার জন্য লিনসুয়ের কাছে ক্ষমা চায়। জিনজাওর এই যত্ন দেখে নানা নিশ্চিত হয়ে যায় যে সত্যিই সে মোমোকে পছন্দ করে। হাসপাতালে ডাক্তাররা মোমোকে অপুষ্টির জন্য দোষ দেয়। নানা সব দোষ জিনজাওর ঘাড়ে চাপিয়ে দেয়। সে বলে সে তার গার্ডিয়ানের মতো, তাই তার স্বাস্থ্যের দায়িত্ব জিনজাওরই। জিনজাও এসব কথা শুনে অপরাধ বোধে ভুগতে থাকে। পর্যবেক্ষণের জন্য মোমোকে সারা রাত হাসপাতালে থাকতে হয়। সব ব্যবস্থা করে জিনজাও যখন চলে যেতে উদ্যুক্ত হয় তখন মোমো তাকে থামায়। সে বলে হাসপাতালে একা থাকতে তার ভয় লাগছে। জিনজাও নরম স্বরে বলে সে সারা তার পাশেই থাকবে। শেষ পর্যন্ত মোমো জিজ্ঞেস করে তার জীবনে কি কোনো নারী আছে আর সে কাকে দেখতে গিয়েছিল। জিনজাও বলে সে একজন পুরুষের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কোনো নারীর সঙ্গে না। এরপরে সান জিনজাওকে বলে যে মোমো বারবার জিজ্ঞেস করছিল তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। জিনজাও সবটা বুঝে যায় এবং সরাসরি মোমোকে বলে তার কোনো গার্লফ্রেন্ড নেই, সে একদমই সিঙ্গেল, এতে তার কোনো সমস্যা নেই আর মোমো যেখানেই থাকতে চায় থাকতে পারে। লিনশাওয়ের জন্মদিনে পুরোপুরি নষ্ট হয়ে যায় আর সে এই জন্য ন্যানিকেই দায়ী করে। পরদিন মোমো হাসপাতাল থেকে ছাড়া পায়, কিন্তু সে তার বাবার বাড়ি যেতে চায় না। সেই জিনজাওকে মনে করিয়ে দেয় সে নিজেই বলেছিল সে যেখানেই থাকতে চায় থাকতে পারে। সে তাকে সঙ্গে নিতে বলে কারণ সে অপুষ্টিতে ভুগছে আর বাড়িতে তার যত্ন নেওয়ার মতো কেউই নেই। জিনজাওর মনে ভেতরটা নরম হয়ে যায়। সে তাকে সঙ্গে নিয়ে যায় এবং তাদের গ্যারেজে থাকার ব্যবস্থা করার কথা ভাবে। জিনজাও আগের চেয়েও বেশি করে মোমোর খাবারের দিকে খেয়াল রাখতে শুরু করে, কিন্তু মোমো একেবারে বাচ্চাদের মতো জেদ করে, খাবার নিয়ে খুব খুঁতখুঁত আচরণ করে। তখন জিনজাও তাকে বলে সে হাসপাতালের ফর্মে সই করেছে, তাই এখন সে তার দায়িত্ব। তখন মোমো বলে ওটা শুধু হাসপাতালের ফর্ম ছিল, কোনো আজীবনের চুক্তি না। তবুও মনে হয় যদি সত্যি এমন কোনো লাইফ কন্ট্রাক্ট থাকতো জিনজাও সেটাতে সই করত। এরপরে আমরা দেখি লিনশুই সরাসরি স্নিকের লোকদের সম্মুখীন হয়। সে তাদের মারধর করে এবং হুঁশিয়ারি দেয় তার বোন অ্যানার পিছনে আর যেন না আসে। সে বলে তার জন্মদিনের পার্টির সময় সে তাদের তার কাজিনের পিছনে ঘুরঘুর করতে দেখেছে আর তারা যদি বন্ধুত্ব করতে চায় সেটা আলাদা কথা, কিন্তু ন্যানা যদি না বলে তাহলে সেটা অপহরণ হিসেবে ধরা হবে আর এমনটি করলে সে কাউকেই ছাড় দিবে না। এদিকে মোমো নানার সঙ্গে দেখা করায় এবং তাকে জানায় সে এখন উচ্চশিক্ষার জন্য কানাডা যাবে না, বরং সে এখানেই থেকে কোনো লোকাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে যাতে আরো কিছুদিন এখানে থাকতে পারে। তার আগে তাকে কিছু ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। নানা তাকে আশ্বস্ত করে এবং সঙ্গে সঙ্গে তাকে একটা ভালো ল্যাঙ্গুয়েজ স্কুলে নিয়ে গিয়ে তাকে ভর্তি করিয়ে দেয়। অন্যদিকে জিনজাও এক রহস্যময় লোকের সঙ্গে দেখা করে। সেই লোকটা তাকে বলে এখনো একটা পার্ট বাকি আছে। সে জিনজাওকে তাড়াতাড়ি সেটা খুঁজে বের করতে বলে কারণ সামনে আসা রেসটা খুব গুরুত্বপূর্ণ। যদি জিনজাও টপ 3-তে শেষ করতে পারে তাহলে সে ওভারঅল টপ 10 র্যাঙ্কিং এ ঢুকে যাবে এবং সত্যিকারের সাফল্য অর্জন করবে। এই সবকিছু নিয়ে জিনজাও ভীষণ ব্যস্ত হয়ে পড়ে আর তার গ্যারেজ সবসময় তালাবদ্ধ থাকে। নানার সঙ্গে ফিরে এসে গ্যারেজে তালা দেখে মোমো খুব মন খারাপ করে। তার মনে হয় তার যেন এখন কোথাও আর থাকার জায়গা নেই। নানা তাকে তার বাবার বাড়িতে নামিয়ে দেয়, কিন্তু সেখানে দরজা তালাবদ্ধ আর ভেতরে কেউ নেই। বিভ্রান্ত আর অসহায় অবস্থায় মোমো দেখে তার বাবা আবর্জনার স্তূপের পাশে মাতাল হয়ে পড়ে আছে। তার অবস্থা খুবই খারাপ। সে তাকে এভাবে ছেড়ে যেতে পারে না, তাই সে তার নতুন মাকে ফোন করে। মা জানায় সে তার ছোট মেয়েকে নিয়ে গ্রামে গেছে, 2-1 দিনের মধ্যে ফিরে আসবে। সে চাবি কোথায় রাখা আছে সেটা বলে দেয় এবং মোমোকে বলে তার বাবাকে বাইরেই রেখে দিতে। সে নাকি এতে অভ্যস্ত আর মশাও এখন তাকে আর কামড়ায় না, কিন্তু মোমো তাকে ফেলে যেতে রাজি হয় না। সে মশা তাড়ানোর স্প্রে দেয়, তাকে ঢেকে দেয় আর তার যত্ন নেয়। ঠিক তখনই জিনজাও হঠাৎ এসে পড়ে। মোমোর কলগুলো মিস করার পর সে জিজ্ঞেস করে মোমো কি তার বাবার সঙ্গে বাইরে রাত কাটানোর পরিকল্পনা করছে নাকি। এরপর সে মোমোর বাবাকে তুলে নিয়ে ভেতরে নিয়ে যায়। জানা যায় সার্কিট নষ্ট হয়ে যাওয়ার কারণে তার বাবা বাইরে বেরিয়েছিল। জিনজাও অনায়াসে সবকিছু ঠিক করে ফেলে। সে যে কতটা দক্ষ সেটা বোঝা যায়। তাকে কাজ করতে দেখে মোমো ভাবে সে কতটা ট্যালেন্টেড আর সেই ট্যালেন্ট কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। জিনজাও জোর করে তার বাবাকে গরম পানি দিয়ে গোসল করায় যাতে সে হোশে আসে। এরপর সে মোমোকে বলে সে 2-3 দিনের জন্য শহরে বাইরে যাবে, তাই এই সময়টা তাকে তার বাবার সঙ্গেই থাকতে হবে। খাবার নিয়ে চিন্তা না করতে বলে সে আশ্বস্ত করে তার বাবা নাকি তার থেকেও ভালো রান্না করে আর বহু বছর রেস্টুরেন্টে কাজ করেছে। কথার এক পর্যায়ে মোমো জিনজাওকে জানায় যে সে একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়েছে এবং ভবিষ্যতে এখানেই থাকতে চায়। কথাটা শুনে জিনজাও এক মুহূর্তের জন্য থমকে যায়। মন থেকে সে খুশি হয় যে মোমো এখানেই থেকে যাবে, কিন্তু সেটা সে লুকিয়ে রেখে বলে এখানে তার কোনো ভবিষ্যৎ নেই। সে জোর দিয়ে বলে মোমোর কানাডায় ফিরে যাওয়া উচিত, সেখানে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু মোমো তার কথা পাত্তা দেয় না। জিনজাও চলে যায়। যাওয়ার সময় 3 দিনের খরচের জন্য তাকে টাকা দিয়ে যায়। এত বছর পর জিনজাওর সঙ্গে আবার দেখা হওয়ার পর মোমো বুঝতে
পারে তার ছাড়া কয়েকটা দিন কাটানো তার জন্য ভীষণ কঠিন হবে। পরে তার বাবা জ্ঞান ফিরে পায়। মোমো বলে সে কিছু খায়নি। তখন তার বাবা তার জন্য সুস্বাদু নুডলস বানিয়ে দেয়। খাবারটা দারুণ হয় আর মোমো খুব উপভোগ করে। এদিকে জিনজাও হারিয়ে যাওয়া পার্টির খোঁজে আরেকটা শহরে পৌঁছায়। সেটা সেখানে না পেয়ে সে নিজে বিভিন্ন জিনিস জোগাড় করে সে পার্টটা বানায়। শেষ পর্যন্ত সে পার্টটা বানাতে সে সফল হয়। ওই পার্টটা না থাকলে রেস জেতা একেবারে অসম্ভব ছিল। অবশেষে রেসের দিন চলে আসে। এমন বড় লেভেলের প্রতিযোগিতা নতুন হয়ে জিনজাও দুর্দান্ত পারফরমেন্স করে, কিন্তু কিছু রেসার চিটিং করে রাস্তায় পানি ঢেলে দেয়। রাস্তা পিচ্ছিল করে ফেলে। বিশেষ টায়ার লাগানো গাড়িগুলো সুবিধা পায়, কিন্তু জিনজাওর গাড়ি ঘুরে গিয়ে উল্টে যায়। তবু সে হার মানে না, উল্টো গিয়ারে গাড়ি চালিয়ে সে ফিনিশ লাইনে পৌঁছে যায়। অন্যদের থেকে মাত্র 1 সেকেন্ড আগে সে রেস জিতে নেয় আর সবার নজর কাড়ে। একই সময় নানা মোমোকে লিনিয়র গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজে দামি স্পোর্টস কারে ভরা ছিল। ছোটবেলা থেকে গাড়ি পরিবেশে বড় হওয়ায় মোমো ইঞ্জিন আর ডিজাইনে মুগ্ধ হয়ে যায়। সে মডিফাইড গাড়িগুলো ছবি তুলতে শুরু করে। লিন সবকিছু ক্যামেরায় দেখে। সে কোন একটা অজুহাতে নানাকে পাঠিয়ে দেয় এবং মোমোর মুখোমুখি হয়। সে মোমোকে দোষারোপ করে সে নাকি তাকে নজরদারি করছে আর নানাকে ব্যবহার করে তার কাছাকাছি এসেছে। মোমো তার অভিযোগগুলো উড়িয়ে দেয়। সে বলে তার গাড়িগুলো তেমন বিশেষ কিছু না, এর থেকেও সে ভালো গাড়ি দেখেছে। লিন তখন তাকে একটা টেস্ট ড্রাইভের চ্যালেঞ্জ দেয়। ড্রাইভটা ভয়ঙ্কর হয়ে ওঠে, একেবারে রোলার কোস্টারের মতো। মোমো তার বাসার ঠিকানা না বলা পর্যন্ত সে গাড়িটা থামায় না। শেষে তাকে বাড়ি নামিয়ে দিয়ে লিন বুঝতে পারে মোমো আসলে একদম একটা সাধারণ মেয়ে, যার বাবা মা ছোট একটা রেস্টুরেন্ট চালায়। সে সেখানে খেতে চায়, কিন্তু মোমো তাকে বকা দেয়, বলে তারা শুধু নোনতা ডাম্পলিং বিক্রি করে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। এই সবকিছু মোমোর নতুন মা লুকিয়ে দেখে ফেলে। চিন্তিত হয়ে সে জিনজাওকে ফোন করে আর বলে তার মনে হচ্ছে মোমোর একটা বয়ফ্রেন্ড আছে আর তাদের ঝগড়াটা একেবারে প্রেমিক প্রেমিকার ঝগড়ার মতো লাগছে। সে সন্দেহ করে এই সম্পর্কের কারণে হয়তো মোমো চীন ছেড়ে এখানে এসেছে। সে জিনজাওকে মোমোর সঙ্গে কথা বলতে বলে। জিনজাও এসে শান্তভাবে মোমোকে সঙ্গে নিয়ে যায়, এমনকি তার ব্যাগটাও নিচে বহন করে। তারা এমন একটা পার্ক দিয়ে হেঁটে যায় যেখানে প্রেমিক প্রেমিকায় ভরা ছিল। মোমো তাকে খুনসুটি করে জিজ্ঞেস করে এই জায়গাটি কি তার পরিচিত, সে আগে কার সঙ্গে এখানে আসতো। জিনজাও তাকে বকাঝকা করে বলে এসব কল্পনা করা বন্ধ করতে। সে বোঝায় মোমো এখনো এতটাই ছোট যে সাময়িক আকর্ষণ আর সত্যিকার ভালোবাসা পার্থক্য সে বুঝতে পারে না। সে তাকে সাবধান করে দেয় কে সত্যি কে বিশ্বস্ত আর কে সুযোগ নিতে চায় এইসব এখনো তার বোঝার বয়স হয়নি। সে বলে ভালোবাসা মানে দায়িত্ব, আর সবসময় দায়িত্ববান মানুষকে বেছে নেওয়া উচিত। হাঁটতে হাঁটতে একটা উঁচু নিচু রাস্তা আসে। ভারসাম্য রাখতে মোমো ও জিনজাওর হাত ধরে। সেই মুহূর্তে সে বুঝে যায় তার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আর দায়িত্ববান মানুষটা আসলে জিনজাওই। তার গ্যারেজে পৌঁছে দেখে একটা মেয়ে জিনজাওর সঙ্গে দেখা করতে এসেছে। তার কোমরে সাপের মতো একটা ট্যাটু, যেটা দেখেই বোঝা যায় সে স্নেকি। স্বাভাবিকভাবে মোমো আর স্নেকি বনিবনা হয় না। স্নেকি অনেকদিন ধরেই জিনজাওকে পছন্দ করে, তার পিছনে ঘোরে, কিন্তু সে কখনোই তাকে কোনো গুরুত্ব দেয় না। স্নেকি আসলে ওয়ানজির মেয়ে। সে খুব ক্ষমতাধর একজন মানুষ। জিনজাও আগে ওয়ানজির গ্যারেজে কাজ করত। সে চলে যাওয়ার পর ওয়ানজি তার শত্রু হয়ে যায়। তবুও স্নেকি এখনো জিনজাওকে পছন্দ করে এবং নানাভাবে তাকে রক্ষা করার চেষ্টা করে। স্নেকি মোমোকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে তার আর জিনজাওর মধ্যে আসলে কি চলছে, সে কেন এখানে থাকে আর তার সঙ্গে জিনজাওর সম্পর্ক বা কি। ঠিক তখনই সেখানে জিনজাও এসে পড়ে। স্নেকির সঙ্গে সঙ্গে নিজেকে নিরীহ সাজায়। সে বলে সে নাকি শুধু নতুন বন্ধু বানাতে চাইছে। পরে সবাই একসাথে বসে খেতে যায়। স্নেকি সবার জন্য ভাজা মাংস নিয়ে আসে, কিন্তু অতিরিক্ত তেল চিটে হওয়ায় মোমো সেটা খেতে পারে না, তাই সে চুপচাপ শুধু স্যুপ খায়। এরপর স্নেকি অন্যদের ভয় দেখিয়ে জিজ্ঞেস করে মোমো কি সত্যিই জিনজাওর আসল বোন। তখন জিনজাও সেখানে না থাকায় বাকি দুজন ভয় পেয়ে দ্রুত বলে হ্যাঁ সে তার আসল বোন। কিছুক্ষণ পর জিনজাও ফিরে আসে এবং মাংস ছোট ছোট করে কাটতে শুরু করে। স্নেকি তার পাশে বসে মোমোকে জ্বালাতে চায়, ভাবে সে সবকিছু তার জন্যই করছে। কিন্তু শেষ পর্যন্ত জিনজাও খুব ভালোবাসার সঙ্গে মাংসটা মোমোর দিকে এগিয়ে দেয় আর বলে ঠিক মতো খেতে, মিল স্কিপ না করতে। পরে মোমো স্যানকে জিজ্ঞেস করে স্নেকি কি কখনো জিনজাওর গার্লফ্রেন্ড ছিল। স্যান বলে এমন কিছুই না, স্নেকি শুধু তাকে সাপোর্ট করে আর ওই এলাকায় সে বেশ প্রভাবশালী। নিজেকে সামলাতে না পেরে মোমো চুপি চুপি গিয়ে তাদের কথোপকথন শুনে। সে শুনে স্নেকি বলছে জিনজার এমন বিপজ্জনক কাজ করার দরকার নেই। সে বলে জিনজার যদি একবার শুধু তার হাতটা ধরে তাহলে সে তাকে এই জায়গার রাজা বানিয়ে দিবে। জিনজাও সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে মোমোর পাশে দাঁড়ায়। মোমো ধরা পড়ে যায়, কিন্তু বলে সে নাকি গাড়ি পরিষ্কার করতে এখানে এসেছে। মোমো অভিযোগ করে জিনজাও তো বলেছিল মেয়েরা এখানে আসতে পারবে না, তাহলে স্নেকি বারবার কেন আসে। জিনজাও তাকে জিজ্ঞেস করে সে কি জেলাস ফিল করছে। সেই মুহূর্তে মোমো পুরোটা বুঝে যায় স্নেকির ভালোবাসাটা একতরফা। স্নেকি জিনজাওকে পছন্দ করে, তার যত্ন নিতে চায়, এমনকি তাকে বাবার হাত থেকেও বাঁচাতে চায়, কিন্তু জিনজাও তার দিকে একদমই কোনো সাড়া দেয় না। শেষে জিনজাও মোমোকে বলে এখন তার বাবার বাড়িতে ফিরে যাওয়া উচিত। মোমো তখন অনেক অজুহাত দিতে শুরু করে। সে
বলে ওখানকার এয়ার কন্ডিশনার নষ্ট। জিনজাও বলে সে পরদিন ঠিক করে দিবে। তখন মোমো বলে যখনই একটা জিনিস ঠিক হয় আরেকটা জিনিস নষ্ট হয়ে যায়। আসলে সত্যিটা হলো মোমো নিজেই চুপি চুপি জিনিসপত্র নষ্ট করছিল শুধু থাকার অজুহাত খোঁজার জন্য। পরদিন সকালে জিনজাও মোমোকে স্কুলের জন্য ডেকে তোলে। সে দেরিতে ওঠে, নাস্তা স্কিপ করে আর একে পর এক কিউট অজুহাত দিতে থাকে। বলতে থাকে তার দেরি হয়ে যাচ্ছে, বাসের নাম্বার পড়তে পারছে না, এমন করে আদরে অভিনয় করতে থাকে। জিনজাও বুঝে যায় সে আসলে চায় সে যেন তাকে বাইকে করে পৌঁছে দেয়। সে আদর করে তার মাথায় হেলমেট পরিয়ে দেয়, বাইকে তুলে নেয়, ল্যাঙ্গুয়েজ স্কুলের সামনে তাকে নামিয়ে দেয়। নামার সময় হেলমেট খুলে দিতে সাহায্য করে, আয়না দেখিয়ে বলে চুল ঠিক করে নিতে, এমনকি নাস্তা না করায় তার জন্য লাঞ্চও বানিয়ে দেয়। এমন সময় লিনিও জিনজাওকে খুঁজতে খুঁজতে তার গ্যারেজে পৌঁছে যায় এবং একটা স্পেশাল ইঞ্জিনের কথা তাকে জিজ্ঞেস করে। ওখানকার লোকজন কিছুই জানে না বলে অস্বীকার করে, কিন্তু লিনসু সব মিলিয়ে বুঝে ফেলে। এরপর সে মোমো নতুন মায়ের রেস্টুরেন্টে যায়, খাবার অর্ডার করে আর সেখানে জিনজাওকে কাজ করতে দেখে। তখন সে বুঝে যায় মোমো যে দারুণ গাড়িওয়ালা এক বন্ধুর কথা বলেছিল সে আসলে জিনজাওই। সে সবকিছু গোপন রাখতে চায়। মোমোর একটা ইউনিফর্ম দরকার হয়। জিনজাওয়ের কাছে একটা ইউনিফর্ম থাকে যেটা সে খুব যত্ন করে রেখে দিয়েছিল। সে সেটা বাড়িতে নিয়ে যায়, ধুয়ে পরিষ্কার করে যত্ন করে প্রস্তুত করে, তারপর মোমোকে দিয়ে দেয়। তার বন্ধুরা খুব অবাক হয়ে যায়, তারা বলে সে কখনোই তাদের কাউকে ওই ইউনিফর্ম ছুতেও দেয়নি, অথচ সে সেটা মোমোকে দিয়ে দিয়েছে আর তাকে বলেছে সে তার খুব স্পেশাল বোন। ওই ইউনিফর্মে একটা লাল ব্যাজ আছে যেটা শুধু টপ স্টুডেন্টদেরকেই দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে মাত্র একজনই সেটা পেয়েছে আর সেটা হলো জিনজাও নিজে, যেটা সে ফিজিক্স কম্পিটিশনে জেতার পর পেয়েছিল। ন্যানা এই কথাটা মোমোকে জানায়। মোমো তখন জিনজাওকে জিজ্ঞেস করে এই কারণে কি সে মেকানিক্সে এত ভালো আর ফিজিক্সে এত আগ্রহী। জিনজাও তাকে ওয়ার্কশপে সাহায্য করে, এমনকি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতেও। পরে স্যান মোমোকে তার পেট হাউসে নিয়ে যায় এবং একটা কুকুর ছানা দেখায় যেটাকে তার মা ফেলে দিয়েছে। সেই কুকুরটাকে দুঃখের গল্প বলে আর প্রস্তাব দেয় মোমো যেটা ওকে রেখে দেয়। মোমো বলে সে তো এমনিতেই অন্যের বাড়িতে থাকে। স্যান বলে যদি সে জিনজাওকে জিজ্ঞেস করে তাহলে সে হয়তো না করবে না। এই কথায় মোমোর শৈশবের স্মৃতি ফিরে আসে, ঠিক এমনই একটা কুকুর ছানা যেটা সে আর জিনজাও একসাথে বড় করেছিল। একদিন সেটা হারিয়ে যায় আর মোমো খুব কেঁদেছিল। তখন জিনজাও তাকে সান্ত্বনা দিয়েছিল। যখন মোমো কুকুরটা রাখার কথা তুলে জিনজাও বোঝায় এটা শুধু টাকার ব্যাপার না, খাবার, পরিচর্যার দায়িত্ব সবকিছু জড়িত। সে প্রশ্ন করে মানুষ যখন আলাদা হয়ে যায় তখন পোষা প্রাণী আর সম্পর্কে কি হয়। আসলে সে নিজের মনের কথাই বলছিল, তার ভয় একদিন মোমো তার জীবন ছেড়ে চলে যাবে। মোমো রাগ করে উঠে দাঁড়ায়, তাকে স্বার্থপর বলে আর সেখান থেকে চলে যায়। জিনজাও জানতো স্যান প্রায়ই আবেগকে কাজে লাগিয়ে পোষা প্রাণী বিক্রি করে আর সে একই কৌশল মোমোর উপর ব্যবহার করেছে, নিজেকে অসহায় মনে করে। শেষ পর্যন্ত জিনজাও কুকুর ছানাটা কিনেই ফেলে। যখন মোমো দেখে জিনজাও রাজি হয়েছে সে ভীষণ খুশি হয়ে যায়। সে প্রস্তাব দেয় কুকুরটার নাম লাইটিং রাখা, ঠিক তাদের ছোটবেলার কুকুরটার মতো, কারণ ওই নামটার সঙ্গে তাদের অনেক মিষ্টি স্মৃতি জড়িয়ে আছে। সে আনুষ্ঠানিকভাবে তাকে ধন্যবাদ জানায়। জিনজাও বলে এত নাটক করতে হবে না, কিন্তু তার বন্ধুরা খেয়াল করে মোমো খুশি থাকলে জিনজাও সব থেকে বেশি খুশি দেখায়। পরে স্নিকি আবার গ্যারেজে ফিরে আসে। সে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে মোমোকে ভয় দেখায় আর খোঁচা দিয়ে জিজ্ঞেস করে সে কি কুকুরটার মতোই অল্প দিনের জন্য এখানে থাকবে। এরপর স্নিকি কাজের কথা বলার অজুহাতে জিনজাওকে একপাশে নিয়ে যায়। মোমোর তখন অনেক জেলাস ফিল হতে থাকে, সে তাদের মাঝে ঢুকে পড়ে। মোমো তাকে অ্যাপেলটা খেতে বলে। জিনজাও খুব ভালোভাবেই বুঝে যায় মোমো আসলে হিংসা থেকে এইসব করছে, ওকে জানানোর জন্য এই নাটক। তাই জিনজাও পুরো খেলাটার মোমোর পাশেই দাঁড়ায়। এটা দেখে স্নিকি এতটাই চলে উঠে যে সঙ্গে সঙ্গে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। সে চলে যাওয়ার পরই মোমো জিনজাওকে বলে আমি তো ভাবতাম তুমি এই মেয়েটাকে ভয় পাও, কিন্তু তুমি তো বেশ সাহসী। জিনজাও তখন হেসে বলে আজ পর্যন্ত এমন কোনো মেয়ে জন্মায়নি যাকে আমি ভয় পাই। এই কথার জবাবে মোমো আবার সে একই অ্যাপেলে কামড় দিয়ে বলে তোমার একটু ভেবে কথা বলা উচিত, না হলে নিজের কথার জন্য আবার বিপদে পড়তে হবে। এর পরের দিকে আমরা দেখতে পাই ধীরে ধীরে মোমো ড্রাইভিং এর প্রতি আগ্রহ বাড়তে থাকে। সে এখানকার ড্রাইভিং লাইসেন্সও অর্জন করে ফেলে। নায়না খুব অবাক হয় কারণ মোমো প্রথম চেষ্টাতেই পাশ করে যায়। নায়না বলে সত্যি তোমার ভেতরে তোমার বাবার জিন আছে। অন্যদিকে জিনজাওর ছোট বোন শিন বেশ দুষ্ট হয়ে উঠেছিল। আজ সে গ্যারেজে চলে আসে। যখনই তার নম্বর খারাপ আসতো তখন মা বাবার সই করানোর বদলে সে এখানে এসে জিনজার বন্ধুদের দিয়েই সই করিয়ে নিত। আজও সে একই কাজ করছিল। ঠিক তখনই উপর থেকে জিনজাও এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। ও তো বেচারি তখনও বাচ্চাই ছিল, তাই সে রেহাই পেয়ে যায়। কিন্তু পরে জিনজাও বন্ধুদের আর রক্ষা হলো না। মোমো বুঝতেই পারছিল না সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। যেখানে কোথাও একটা রেসিং কার দেখে সেখানে তার মন আটকে যায়। আজও একটা গাড়ি দেখে সে ছবি তুলতে শুরু করে, কিন্তু সামনে গিয়ে বুঝতে পারে গাড়িটা আসলে লিনসুয়ের। আসলে মোমো এই এলাকায় এসেছিল সানের সঙ্গে দেখা করতে, আর লিনসুও সানের সঙ্গেই দেখা করতে এসেছিল, কারণ তাকে সেদিন সে চ্যালেঞ্জ করেছিল। তখন লিনসু মোমোকে বলে আমিও
ঠিক সেই মানুষটার সঙ্গে দেখা করতে এসেছি যার সঙ্গে তুমি দেখা করতে এসেছো। তাহলে চলো পাহাড়ে বসে একসঙ্গে তার জন্য অপেক্ষা করি, নাহলে তোমাকে এখান থেকে নিজেই ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। শেষমেশ মোমো তার সঙ্গে রাইড নিতে রাজি হয়ে যায়। এখানে ছোট একটা রেসের আয়োজন করা ছিল। এইসব দেখে মোমোর রেসিং নিয়ে কৌতূহল আরো বেড়ে যায়। ড্রাইভিং, ড্রিফটিং আর গাড়ির স্পেক্স সবকিছুর প্রতি তার আগ্রহ ধীরে ধীরে বাড়তে থাকে। কিছুক্ষণ পর সানলিও সেখানে এসে পৌঁছায়, কিন্তু সানের ড্রাইভিং কোনোভাবে একজন আসল রেসারের সঙ্গে টেক্কা দেওয়ার মতো ছিল না। মুখে সে বড় বড় কথা বললেও রেস শুরু করার সময় লিনসুয়ের পাশে দাঁড়িয়ে তার পা কাঁপতে থাকে। যদিও জিনজাও আগেই তাকে বুঝিয়ে দিয়েছিল যে ইঞ্জিনের দিক থেকে তার গাড়ি কোনো স্পোর্টস কারের থেকে কম নয়, তবুও রেস শুরু হতেই শেষ হয়ে যায়। সান হাল ছেড়ে দেয়, আর এতেই লিনসুই নিশ্চিত হয়ে যায় যে যেটা সে সন্দেহ করছিল সেটাই একদম সঠিক। সান আসলে একটা নাটকবাজ, আসল হিরো হলো জিনজাও। এই সময়ের মধ্যে লিনসুই আর মোমোর মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করে। আজ তো সে মোমোর জন্য কাপকেক আর কফির বিলও আগেই দিয়ে রেখেছিল। পরে সানলেও কিছু কিনেছিল। কথার ফাঁকে মোমো সানকে বলে, তুমি যদি একটু নিজের লুক বদলাও তাহলে বেশ আকর্ষণীয় লাগবে তোমাকে দেখতে। সে তাকে জানায় কি ধরনের হেয়ার কাট করা উচিত আর কিভাবে ক্লিন শেপ করলে আরো ভালো লাগবে। পরের দিন সেই নতুন লুক নিয়ে সান গ্যারেজে হাজির হয়। তাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সান জিনজাওকে বলে, আজ রাস্তায় অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমাকে দেখতে গিয়ে। এই সব কিছু মোমোর জন্য হয়েছে। সে যেমন বলেছিল আমি ঠিক তেমনটাই করেছি। কিছুক্ষণ পর মোমো তাকে দেখে খুব খুশি হয়ে যায়। সানের সঙ্গে তার বন্ধুত্বটা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে তার এই লুক চেঞ্জ দেখে সে সত্যিই অবাক হয়। সে বলে, এখন তুমি জিনজাওকে টেক্কা দিতে পারো, তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। সে সেখানে দাঁড়িয়ে তার পোশাক আর ব্রেসলেট ঠিক করে দিচ্ছিল। এই দৃশ্য দেখে জিনজাও ভেতরে ভেতরে চলে উঠতে থাকে। সে সঙ্গে সঙ্গে মোমোকে ডেকে ভেতরে নিয়ে যায়। এইভাবে দুজনের এত কাছাকাছি হওয়া সে সহ্য করতে পারছিল না। জিনজাও তখন মোমোকে বলে, আমি শুনেছি তুমি সানের কাছে আমার সম্পর্কে অনেক প্রশ্ন করছো, কখনো আমার কাজ নিয়ে, কখনো আমার অতীত নিয়ে। তুমি আমার ব্যাপারে এত ইন্টারেস্টেড কেন? এর জবাবে মোমো বলে, কারণ তুমি তো তুমি আমার কাছে ভীষণ স্পেশাল। সেই বাচ্চাকাল থেকে আজ পর্যন্ত যাকে ঘিরে আমার পুরো জীবনটা ঘুরছে সেই মানুষটা হলে তুমি। এই কথা শুনে সে ঘুরে মোমোর দিকে তাকায় আর বলে, আমরা দুইজন কেউই রিয়েল ভাই বোন নই, আমরা স্টেপ ভাই বোনও না, আমাদের মাঝে রক্তে কোনো সম্পর্ক নেই। আমরা শুধু দুজন মানুষ যাদের বাচ্চাকাল এক ছাদের নিচে একসঙ্গে কেটেছে। কিন্তু এখন তুমি এভাবে কোনো ব্লাড রিলেশন ছাড়াই আমার বাড়িতে থাকছো। মানুষ দেখলে কি ভাববে? তুমি কি কখনো ভেবেছো তুমি এই ব্যাপারে কোনো স্ট্যান্ড নিতে পারবে? তুমি কি নিজেকে ইনোসেন্ট বানাচ্ছ, নাকি সত্যি আমার জন্য তোমার মনে ফিলিংস আছে? এই কথা শোনা মাত্রই মোমো সেখান থেকে দৌড়ে পালাতে চায়। এদিকে লিনসু আবার সেই লোকটার রেস্টুরেন্টে চলে আসে। সেখানে সে ডাম্পলিংস অর্ডার করে, কিন্তু সেদিন খাবারটা এত বেশি নোনতা ছিল যে সে একটুও খেতে পারে না। এরপর সে সেখানে জিনজাওকে দেখে বলে, আমাকেও তোমাদের ফ্রাইড রাইসটা দাও। আই হোপ তুমি তোমার কাস্টমারকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। কিন্তু তখন তো রেস্টুরেন্ট একদম বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল। তবুও জিন তার জন্য খাবার বানায় আর বলে, খেয়ে নাও, আর খেয়ে এখান থেকে বের হয়ে যেও। কিন্তু তখন লিনসু তাকে একটা ক্যাব দেখায়। এই ক্যাবটাই সে সানের কাছ থেকে নিয়েছিল, কারণ লিনসু বুঝে গিয়েছিল রেসিং ট্র্যাকে যে লোকটা তাকে হারিয়েছিল সেই ক্যাবটাই পড়েছিল, আর সেই লোকটাকে সে খুঁজছিল। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সানের কাছে এই ক্যাবটা দেখে সে সানকে জিজ্ঞেস করেছিল এই ক্যাবটার ব্যাপারে। তখন সান বলেছিল, এই ক্যাবটা আমার বন্ধুর। এই কথা থেকে লিনসুর বুঝতে একদমই সমস্যা হয় না। তখন সে পরিষ্কারভাবে বুঝে যায় এই ছেলেটা আসলে কে। সে বলে, আমার মনে আছে আমি একবার ওর উপর বাজি ধরেছিলাম। এই লোকটা ফাইটিং এ যেমন অসাধারণ তেমন রেসিং এও। জিনজাও এসব কথা শোনার পর বলে, হয়তো তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। যেদিন প্র্যাকটিসের সময় আমি তোমাকে রেসিং ট্র্যাকে হারিয়েছিলাম সেদিনটা আমি শুধু লাকি ছিলাম, এমনি আমি রেসিং তেমন ভালো পারি না। এরপর জিনজাও তার বাবার কাছে যায়। তার বাবা বেশিরভাগ সময় মাতাল থাকলেও জিনজাওর চোখে তার চেয়ে বেশি ট্যালেন্টেড রেসিং ড্রাইভার আর কেউ নেই। একটা খুব গুরুত্বপূর্ণ রেস সামনে আসছে, যেটা জেতা তার জন্য জীবন মৃত্যুর ব্যাপার। এই কারণে সে বাবার কাছ থেকেই ট্রেনিং নিতে শুরু করে। আসলে যদি সে পরের রেসটা জিতে যায় তাহলে সে ওয়াজির কাজকর্ম সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবে এবং এমন একটা পয়েন্টে পৌঁছাবে যেখান থেকে তাদের কার্গোতে অ্যাক্সেস পাওয়া যাবে। এইভাবেই সে তার ডার্ক সিক্রেট গুলো ধরে ফেলতে পারবে। অন্যদিকে মোমো ক্লাসে বসেও বারবার জিনজাওর কথাই ভাবতে থাকে। সেদিনের পর থেকে সে গ্যারেজে যাওয়া বন্ধ করে দেয়। জিনজাও বন্ধুরাও তাকে জিজ্ঞেস করে আজকাল মোমোকে দেখা যাচ্ছে না কেন। আর জিনজাও তখন পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে পরের রেস নিয়ে। কিছু স্কিল, কিছু গোল যেগুলো তাকে অ্যাচিভ করতেই হবে, আর সেগুলো শেখাতে পারবে একমাত্র তার বাবাই। আর এই কাজের বিনিময়ে বাবার জন্য তাকে হোম ডেলিভারি কাজ করতে হয়। সে জায়গায় জায়গায় গিয়ে তার বানানো খাবার ডেলিভারি করে, আর এর বদলে বাবা তাকে নতুন নতুন স্কিল শেখাতে থাকে। এদিকে এক রাতে মোমো একটা স্বপ্ন
দেখে। স্বপ্নটা এমন কিছু ছিল যে দেখেই সে চমকে ওঠে আর ভাবতে থাকে জিনজাওকে নিয়ে আমার মাথায় এসব কি চলছে। যে ল্যাঙ্গুয়েজ ক্লাসে মোমো পড়তো সেখানে তার এক ক্লাসমেট ছিল প্যানকাই। সে মোমোর খুব কাছে আসার চেষ্টা করত, কিন্তু মোমো কখনোই তাকে কোনো রেসপন্স দিত না। একবার তো লুকিয়ে লুকিয়ে ওয়াশরুমে ঢুকে জানালা খুলে পিছন দিক দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বের হতে গিয়ে সে দেখে জিনজাও সেখানে দাঁড়িয়ে কারোর সঙ্গে ডিল করছে। সে লোকটার কাছ থেকে কিছু নেয় আর তার বদলে তাকে টাকা দেয়। এই দৃশ্য দেখে মোমো অবাক হয়ে যায়, কিন্তু ঠিক তখনই প্যানকাই আবার এসে তাকে ডিস্টার্ব করে। নিজেকে বাঁচাতে মোমো দৌড়ে গিয়ে জিনজাওর কাছেই চলে আসে। জিনজাও তাকে বলে চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দেই। এই সময়টা সে বাবার বাড়িতেই থাকছিল। যাওয়ার পথে মোমো ভাবতে থাকে জিনজাও আসলে কতটা মিস্টেরিয়াস। ওই লোকটার কাছ থেকে আসলে কি নিচ্ছিল, রাক্স তো একদমই না। এরপর একদিন সিকিউরিটি থেকে মোমো গ্যারেজে চলে আসে। সেখানে সানকে দেখে সে মিথ্যে বলে যে আমি শুধু আমার পেট ডগটাকে দেখতে এসেছি, তাকে খুব মিস করছিলাম। এরপর অজুহাতে আড়ালে জিনজাওর কথা আবার সে জিজ্ঞেস করে। সান বলে আজকালও খুব ওভারওয়ার্ক করছে, কোনো স্পেশাল কাজের জন্য ভীষণ পরিশ্রম করছে। মোমো বলে লাস্ট টাইম তো আমাকে এমন ভয় দেখিয়েছিল যে মনে হয়েছিল আবার এখানে আমাকে দেখলে কিক আউট করে দিবে। এই কথাগুলো তাকে বলার সময় সে জানতোই না জিনজাও ঠিক পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। ইচ্ছে করে তখন সান তাকে জিজ্ঞেস করে যদিও রাগ করে থাকে তাহলে মানাতে তুমি কি করতে পারো। মোমো বলে আমি গানও গাইতে পারি, ডান্সও করতে পারি, বেলের ক্লাসও নিয়েছি। কিন্তু তখন পেছন থেকে জিনজাও জোরে বলে ওঠে ঠিক আছে তাহলে শুরু করো, আমাকে ডান্স করে দেখাও, আমিও তোমার ট্যালেন্ট দেখতে চাই। এই কথা শোনা মাত্রই মোমো আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আমরা জানতে পারি এই সময়টার মধ্যে জিনজাও মোমোকে ভীষণ মিস করছিল। তাকে মিস করতে করতে সে একটা স্কেচ এঁকে ফেলেছিল, যে স্কেচটা ছিল একদমই মোমোর মতো। এই পুরো সময়টা তার মাথার মধ্যে মোমোর কথাই ঘুরছিল। এরপরে দেখা যায় সে একদিন তার বাবার কাছে গাড়ি নিয়ে আসে। বাবা তাকে বোঝাতে থাকে কিভাবে আরো ভালোভাবে গাড়িতে মডিফিকেশন করতে হবে। সে বলে গাড়ি পার্টসের চেয়েও নিজের উপর বিশ্বাস রাখাটা বেশি জরুরি। এরপর সে তাকে এমন এক টেকনিক শেখায় যেখানে অনেক বেশি দ্রুত অ্যাকশন নেওয়া যায় আর যেটা মাথা দিয়ে আলাদা করে ভাবার দরকারই পড়ে না। সে আসলে তার মাসেল মেমোরি তৈরি করছিল যেন প্রয়োজনে শরীর নিজে থেকেই রিয়াক্ট করে। এটাই একজন মাস্টার ড্রাইভারের আসল স্কিল। অন্যদিকে একদিন মোমো গ্যারেজে আসে এবং জিনজাওর আঁকা সেই স্কেচটা দেখে ফেলে। সেই স্কেচটা ছবি তুলে নেয় আর মনে মনে ভাবতে থাকে যেভাবে আমি ওকে নিয়ে সবসময় ভাবি তাহলে ঠিক সেভাবে ও আমাকে নিয়ে ভাবছে। দেখা যায় মোমো নিজেও একটা নতুন কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। সে সানের গাড়ি নিয়ে ড্রাইভিং প্র্যাকটিস করছিল, কিছু স্ট্যান্ডও ট্রাই করছিল আর সে ড্রাফটিংও শিখতে চাইছিল। এমনকি টায়ারে মুভমেন্ট দিয়ে প্যাটার্ন বানানোর চেষ্টা করছিল, কিন্তু ওই গাড়িটায় তেমন ক্যাপাবিলিটি ছিল না। পরে নেয় না তাকে নিজের গাড়িটা ট্রাই করতে দেয়, কিন্তু সেটাও অটো ছিল। রেসিং তো দূরের কথা, অন্য গাড়ি ধারে কাছেও যেতে পারতো না। এদিকে লিনসুই যায় ফ্যাং এর কাছে। সে সাম্প্রতিক রেসগুলোতে প্রায় জিনজাওর প্রতিদ্বন্দ্বী ছিল। ফ্যাং থেকে জানায় খুব শীঘ্রই একটা গ্র্যান্ড রেস হতে যাচ্ছে আর সে রেসের জন্য জিনজাওর গাড়িতে কিছু স্পেশাল পার্টস দরকার। কিন্তু অদ্ভুতভাবে সেই পার্টস গুলো পুরো মার্কেট থেকে উধাও হয়ে গেছে। কেউ যেন ইচ্ছে করে এই কাজগুলো করছে, তার সাথে শত্রুতা করে। এই কথাগুলো শুনে লিনসুই বলে জিনজাওর গাড়ির জন্য কোন কোন পার্টস দরকার আমাকে বলো। ফ্যাং এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সে জিনজাওকে একটু পুশ দিতে চায় কারণ সে ওর প্রতি ইন্টারেস্টেড। তার ট্যালেন্ট তাকে খুব আকর্ষণ করেছে। অন্যদিকে প্র্যাকটিস করতে করতে মোমো ভাবছিল প্র্যাকটিসের জন্য ঠিক কি ধরনের গাড়ি তার দরকার। সে বুঝতেই পারছিল না। ঠিক তখনই সেখানে দুটি স্পোর্টস কার এসে দাঁড়ায়, একটা লিনসুয়ের আর একটা ফ্যাং এর। আসলে ফ্যাং আগেই লিনসুকে বলেছিল যে জিনজাওর সঙ্গে একদিন এক নেভিগেটর মেয়েও ছিল যে তার গার্লফ্রেন্ড, নাম মোমো। এটা সেই মেয়ে যে তার বার্থডে পার্টির দিন অজ্ঞান হয়ে গিয়েছিল। এই কথা শুনে লিনসুয়ের মাথায় আসে ওদের সম্পর্কটা আসলেই ভীষণ জটিল। ন্যানা তখন মোমোকে একটু লোভ দেখায়। সে বলে যদি সত্যি সিরিয়াসলি প্র্যাকটিস করতে চাও তাহলে এই দুইজনে যে কোনো একজনের গাড়িতে করতে পারো। তুমি চাইলে আমি আমার ভাইকে বলি, সে তোমাকে প্র্যাকটিস করিয়ে দিবে। সেই প্রস্তাবটা লিনসুইর সামনে রাখতেই লিনসুই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। লিনসুই তাকে বলে ড্রিফটিং করতে হলে তার এই গাড়িটা তেমন উপযুক্ত না, তবে ফ্যাং এর গাড়িটা ব্যবহার করা যেতে পারে। সে ফ্যাং এর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে মোমোকে দেয় আর বলে ভিডিও বানাতে ভুলবে না। কেন জানি না এই পুরো সময়ে লিনসুইর মাথায় ঠিক কি চলছিল, তবে সে এটা ভালোভাবে বুঝতে পারে যে মোমোর মন এখন পুরোপুরি রেসিং আর স্টান্টের দিকেই চলে গেছে। মোমো সত্যিই কিছু স্পেশাল স্কিল শিখতে চাইছে। অন্যদিকে জিনজাওর বাবাও তাকে ট্রেনিং দিতে থাকে। সে বলে স্টিয়ারিং এর সঙ্গে হাত বেঁধে নিয়ে প্র্যাকটিস করতে, যতক্ষণ না এমন একটা মাসল মেমোরি তৈরি হয় যেখানে গাড়িটা শরীরেরই একটা অংশ হয়ে যাবে, যারা চোখ বন্ধ করেও গাড়ি কন্ট্রোল করা যায়। আর অন্যদিকে লিনসুয়ের গাড়িতে বসে থাকা মোমো ঠিক একই ধরনের স্কিল লিনসুয়ের কাছ থেকে শিখছিল। সে তাকে তেলও মারতে থাকে, বলে আজ পর্যন্ত তোমার মতো ভালো ড্রিফটার সে কখনো দেখেনি। শেষমেশ মোমো নিজেও প্র্যাকটিস শুরু করে দেয়। লিনসুয়ে খুব যত্ন করে তার হাত স্টিয়ারিং এর উপর রাখে টেকনিক বুঝিয়ে দেয়। আর এই পুরো ব্যাপারটাই ফিং ভিডিও করছিল। 2-3 বার প্র্যাকটিস করার পরই মোমো সেটা ঠিকঠাক ভাবে আয়ত্ত করে ফেলে। তখন লিনসুই তাকে বলে তুমি সত্যি
খুব দ্রুত শিখে ফেলছো। লিনসু আরো বলে তোমার মতো স্কিলফুল আর কনফিডেন্ট মেয়েদের আমি খুব পছন্দ করি। এদিকে জিনজাওর বাবা আর মদ খাচ্ছিল না, বাবাই তাকে একের পর এক টেকনিক শিখাচ্ছিল আর ট্রেনিং দিচ্ছিল। একদিন তো রান্না করতে করতে বাবার মাথায় একটা উদাহরণ আসে। সে ড্রাইভিং কে রান্নার সঙ্গে তুলনা করে বলে, যেমন রান্নার সময় কখন আঁচ কমাতে হয় কখন বাড়াতে হয়, ঠিক তেমনই ড্রাইভিং এ কখন স্পিড বাড়াতে হবে কখন ব্রেক ব্যবহার করতে হবে, এই সবকিছু হলো টেকনিক। আর এই টেকনিক গুলো ঠিকভাবে জানলেই ড্রাইভিং হয়ে উঠবে একদম পারফেক্ট, ঠিক ভালো রান্নার মতো। এই সময় মা এসে বাবাকে বলে, যে ছেলেটি স্পোর্টস কারে করে আমাদের রেস্টুরেন্টে আসে তুমি জানো সে কাকে ফলো করছে? মায়ের ধারণা ছিল সেই ছেলেটা মোমোর পিছনে পিছনে এখানে আসে, কিন্তু বাবা যদিও সে বেশিরভাগ সময় ড্রাঙ্ক থাকেন তবুও সব বাস্তবতা চোখ এড়ায় না। সে সেই স্পোর্টস কারের মডেল ইঞ্জিনের ডিটেলস একে একে সব এক্সপ্লেন করে বলে ও আসলে মোমোর জন্য না, ও আসে জিনজাওয়ের জন্য। আসলে তার বাবাকে দেখতে যতই বোবা মনে হোক না কেন, আসলে সে সবকিছুর ভেতরের খবর খুব ভালোভাবেই জানতো। অন্যদিকে আমরা মোমোকে দেখতে পাই সে বেশ খুশি ছিল, কারণ তার স্কুল থেকে ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছিল আর তার ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ হিসেবে ঠিক সেই দিনই জিনজাও সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে মোমোর আনন্দ লুকানোর মতো ছিল না, দুজনের মধ্যেকার রাগ অভিমান অনেকটাই কমে এসেছিল। মোমো তাকে নিজের সঙ্গে ক্লাসে বসায়, তারপর চুপি চুপি একবার তাকায়, আবার সুযোগ বুঝে তার পাশে বসে লুকিয়ে একটা ছবি তুলে ফেলে। বাসায় ফেরার সময় হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। জিনজাও তার কোট দিয়ে মোমোকে ঢেকে নেয় আর দুজন একটা ছোট দোকানের ছাউনি নিচে দাঁড়ায়। তাদের দুজনের মধ্যে মুহূর্তটা ভীষণ সুন্দর হয়ে ওঠে। মোমো যেন ঠান্ডা না পায় তাই জিনজাও নিজের জ্যাকেট দিয়ে তাকে ভালো করে ঢেকে দেয়। এই সময় মোমো তার পাশে দাঁড়িয়ে থাকা জিনজাওর হাতটা হালকা করে ছুঁয়ে দেয়। এর পরপরই সে লজ্জা পেয়ে যায়, কিন্তু জিনজাও নিজে থেকেই তার হাতটা শক্ত করে ধরে ফেলে। এরপর মোমো আর জিনজাও দুজনে বৃষ্টিতে ভিজতে ভিজতে ফাইনালি নিজের বাড়িতে পৌঁছে যায়। মোমো আগে গিয়ে শাওয়ার নেয়, তারপর জিনজাওকে একটু আধটু নিজের সার্ভিসিং এ লাগায়। সে বলে, প্লিজ আমার চুলটা ব্লো ড্রাই করে দাও। জিনজাও চুলে হাত দেওয়ার আগে এক মুহূর্ত থেমে ভাবতে থাকে, কিন্তু ঠিক পরেই খুব আদর করে তার চুল ব্লো ড্রাই করে দেয়। এই সময় দুজনের মধ্যে নানা রকম কথা চলতে থাকে। জিনজাও তার কাজগুলো করা ভালোই লাগে, তবুও মোমোকে একটু টিস করে বলে, তোমার এত কেয়ার এত সার্ভিস এত কাজ কে সামলাবে? কে জানে কে তোমাকে বিয়ে করবে? মোমো হেসে বলে, আমার মতো ওয়াইফ আর কোথায় পাবে? এতগুলো গুড কোয়ালিটিস, তার সঙ্গে কিউটনেস, একজন মানুষের মধ্যে এমন কম্বিনেশন তো শুধু আমারই আছে। জিনজাও তখন তাকে টিস করে বলে, এতগুলো মিথ্যা শোনার পর আর জেগে থাকা সম্ভব না, প্লিজ তুমি ঘুমাও। তখন মোমো বলে, ঘুমানোর আগে একটা কথা বলতে চাই, সামনে নিউ ইয়ার আসছে আর আমি খুব এক্সাইটেড। আমরা অনেক নিউ ইয়ার একে অপরকে ছাড়া কাটিয়েছি, আমি জানতে চাই তোমার ফেস্টিভ্যাল গুলো কেমন কাটতো। কিন্তু জিনজাওর সেই কথাগুলো ভাবলে খুব কষ্টই লাগে। একসময় তার তো ঠিক মতো থাকার জায়গাও ছিল না, এমনকি খাবারেও টানাটানি ছিল। সে আর কিভাবে ফেস্টিভ্যাল উদযাপন করতো? এই কথা বলতে বলতে মোমো একটু সিরিয়াস হয়ে যায়। সে জিনজাওকে জিজ্ঞেস করে, আমার মা আর বাবার ডিভোর্স কেন হয়েছিল? আমি তখন খুব ছোট ছিলাম, আসল কারণটা আজও জানি না। কিন্তু জিনজাও তো তখন অনেকটা বড় আর ম্যাচিওর ছিল। সে বলে, তোমার মা ঘরে অনেক গাছ লাগিয়েছিল, কিন্তু তোমার বাবা রাগে সেই গাছগুলো টব ভেঙে দিয়েছিল আর বলেছিল ঘরে শুধু এগুলোই ভর্তি, আমাদের থাকার জায়গাই নেই। এই ঝগড়াটা আমার চোখের সামনেই হয়েছিল। এরপর মা ভেবেছিল বাবা হয়তো সরি বলবে, আর বাবারও মনে হয়েছিল এটা খুব ছোট একটা ব্যাপার, আর এই ভুল বুঝাবুঝির কারণে ওদের ডিভোর্স হয়। আসলে ওদের মধ্যে কখনো ঠিক করে বোঝাপড়াই হয়নি। এরপর জিনজাও মোমোকে ঘুমাতে বলে আর নিজে বাইরে চলে যায়। একা দাঁড়িয়ে সে মনে করতে থাকে মোমোর সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো, আর ভাবতে থাকে মেয়েটা কতটা চাইল্ডিশ আর কিউট। কিন্তু এগুলো তাকে বিরক্ত করে না, বরং তাকে খুব ভালো একটা অনুভূতি দেয়, হয়তো একেই ভালোবাসা বলে। সে আবার ভিতরে গিয়ে মোমোকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয়। মোমো তখন একটু জেগেছিল। সে বলে, নিউ ইয়ারের জন্য তোমার জন্য একটা গিফট প্রিপেয়ার করেছি, আই হোপ তোমার ভালো লাগবে। জিনজাও হাসি দিয়ে বলে, তুমি আমাকে যাই দাও আমার ভালো লাগবে। অন্যদিকে লিনসুকে দেখতে পাই সে এবার নিজের চালটা চালে। জিনজাও তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখছিল না, না তার সঙ্গে রেসে রাজি হচ্ছিল, না নিজের সিক্রেট কিছুই শেয়ার করছিল। তাই লিনসু এবার তাকে সেই ভিডিওটা পাঠিয়ে দেয়, যেখানে সে খুব আদর করে মোমোকে ড্রাইভিং আর ড্রিফটিং শেখাচ্ছিল। ভিডিওটা দেখা মাত্রই জিনজাওর শরীরের ভিতর আগুন জ্বলে ওঠে। সেই সঙ্গে সঙ্গে লিনসুয়ের কাছে গিয়ে বলে, আমার মোমোর কাছ থেকে দূরে থাকো। লিনসু তখন বলে, আজ মোমোর বাড়িতে একটা ফেস্টিভ্যাল আছে, আমরা দুজন রেস করব, যে আগে সেখানে পৌঁছাবে সে জিতবে, আর যে হারবে সে মোমোর উপর থেকে গিভ আপ করবে। তুমি কি রাজি? আসলে লিনসু বুঝে গিয়েছিল জিনজাওর একমাত্র দুর্বলতা মোমো, আর এই দুর্বলতাকে ব্যবহার করে সে তাকে রেসে নামাতে পারবে, আর তার ভেতরকার অনেক কথাও সে বের করতে পারবে। জিনজাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু এর পাশাপাশি লিনসু ধীরে ধীরে নিজের আরেকটা শর্তের কথা জানায়। সে বলে রেস চলাকালীন সে ইয়ারবাডস এর মাধ্যমে জিনজাওর সঙ্গে কানেক্টেড থাকবে, আর এভাবেই তার প্ল্যান মোতাবেক সে রেসে তাকে ব্যস্ত রেখে এর মাঝে মাঝে নানা রকম প্রশ্ন করে তার কাছ থেকে অনেক ইনফরমেশন বের করে নেয়। লিনসুও বুঝে যায় ট্যালেন্ট আর কার রেসিং এ মাস্টারিতে জিনজাও তার থেকে অনেক এগিয়ে। শুধু তাই নয়, জিনজাও
গাড়ি দেখতে সস্তা হলেও তার মডিফিকেশন এতটাই লেভেলের ছিল যে গাড়িটা লিনসুয়ের দামি গাড়ি থেকেও বেশি স্মুথলি চলছিল। কথার ফাঁকে ফাঁকেই লিনসুয়ের ওর গাড়ির দু একটা ছোটখাটো সমস্যা নিয়ে জিজ্ঞেস করে। জিনজাও যেভাবে একদম খুঁটিনাটি করে উত্তর দেয় তা আমার উত্তর নাকি লিনসুয়ে আজ পর্যন্ত বড় টেকনিশিয়ানদের কাছ থেকেও পায়নি। আসলে লিনসুয়ের উদ্দেশ্যই ছিল এই সব তথ্য বের করা। এরপর একসময় এমন একটা মুহূর্ত আসে যখন জিনজাও তাকে ওভারটেক করে এগিয়ে যায়। ঠিক তখনই তাদের মাঝখানে ট্রাকের লম্বা একটা লাইন পড়ে যায়। জিনজাও তখন নিজের ইয়ারবেড খুলে ছুঁড়ে ফেলে আর বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। রেসটা সে পরিষ্কারভাবে জিতে গিয়েছিল। ওদিকে মোমোর ছিল একটা সিঙ্গিং পারফরমেন্স, কিন্তু সে স্পষ্ট বলে দেয় জিনজাও না আসা পর্যন্ত সে কিছুই গাইবে না। কিছুক্ষণ পরই দূর থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যায়। সে ঠিক সময় সেখানে পৌঁছে যায়। এরপর মোমো স্টেজে উঠে আর খুব সুন্দর করে একটা গান গায়। গানটার প্রতিটা লিরিক্স শুনে এমন মনে হচ্ছিল যেন ওটা মোমো আর জিনজার গল্পের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। পারফরমেন্স শেষ হওয়ার পর জিনজাও তাকে নিয়ে ফিরতে চাইলে মোমো বলে সে একটু বিচে এনজয় করতে চায়। দুজনের সমুদ্র দৃশ্য উপভোগ করে। নিউ ইয়ার নিয়ে মোমো ভীষণ এক্সাইটেড ছিল, কারণ এই প্রথমবার তারা একসাথে। সে জিজ্ঞেস করে নিউ ইয়ারে তুমি আমাকে কি গিফট দিবে? জিনজাও বলে তুমি কি চাও বলো, চাঁদ ছাড়া বাকি যাই চাইবে আমি তা দেওয়ার চেষ্টা করব। কিন্তু আসলে মোমো চাওয়া ছিল চাঁদের থেকেও বেশি, আর সেটা ছিল ওর পাশে সবসময় জিনজাওর উপস্থিতি। মোমো ওর পাশে বসে সমুদ্র আর আকাশ দেখতে চাইছিল, কিন্তু দেখতে দেখতে সে জিনজাওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর আগে সে বলে এগুলো দেখতে দেখতে যে উইশ করা হয় সেটা নাকি সত্যিই পূরণ হয়। জিনজাও তখন একটা উইশ করে সে আর মোমো যেন সবসময় একসাথে থাকে, কখনো আলাদা না হয়। এরপরে ক্লাসে কি মোমো জানতে পারে সেদিন স্কুলের বাইরে জিনজাওর সাথে যে ছেলেটা দাঁড়িয়েছিল সে আসলে ওদের স্কুলের ছাত্র আর একদম লাফাঙ্গা টাইপের। সে কার হয়ে কাজ করে সেটা জানার কিউরিওসিটি মোমোর মাথায় ঘুরতে থাকে। সে এরপর প্যানকাইকে বলে তার সাথে একটা মিটিং ফিক্স করতে। প্যানকাই একটু ভয় পেয়ে হলেও ছেলেটাকে ডেকে আনে। দেখতে পুরো গুন্ডার মতো লাগলেও কথায় কথায় মোমো ওর মুখ থেকে বের করে নেয় যে সেদিন সে জিনজাওকে আসলে কি দিচ্ছিল। জানা যায় ছেলেটা ভাই একজন ডিজাইন ইঞ্জিনিয়ার, আর জিনজাও তার কাছ থেকে একটা রেসিং কারে ব্লু প্রিন্ট নিয়েছিল। এইটা শুনে মোমো স্বস্তি পায়। থ্যাংক গড, কোনো ড্রাগস বা খারাপ কিছু ব্যাপার না, শুধু রেসিং আর ফাইটিং পর্যন্ত সবকিছু সীমাবদ্ধ। এরপর প্ল্যান মোতাবেক সে জিনজাওকে অফার দেয় তোমার অপোনেন্টরা যেসব পার্টস ব্ল্যাক মার্কেট থেকে আনাচ্ছে আমি সেগুলো তোমাকে সরাসরি জাপান থেকে এনে দিতে পারি। কিন্তু জিনজাও বলে তার এসবের দরকার নেই, সে নিজেই কিছু ডেভেলপ করতে চায়, আর এখন সেটার জন্য সে দিনরাত খাটছে। লিনসুই আবার তাকে প্রস্তাব দেয় আমার সাথে ফ্রান্স চলো, সেখানে রেস করবে, প্রচুর টাকা পাবে। সে বলে শুধু একটা টাস্কই শেষ করতে হবে, তারপর আমি রেসিং দুনিয়া পুরোপুরি ছেড়ে দেব। এদিকে মোমোর ইচ্ছে ছিল পরের দিন তাকে নিতে জিনজাও আসুক, কিন্তু জিনজাও জানায় যে সে ভীষণ বিজি। তখন মোমো কৌশলে নিজের পানির বোতলে একটা ছবি পাঠায়, কিন্তু ছবিটা একটা জিনিস রিফ্লেক্ট হচ্ছিল, আর সেটা হলো মোমোর পিছনে দাঁড়ানো প্যানকাই। এটা দেখেই জিনজাও ভীষণ জ্যালাস হয়ে ওঠে আর দৌড়ে সেখানে চলে আসে। প্যানকাই যখন মোমোর পিছনে পিছনে যাচ্ছিল তখন সামনে থেকে জিনজাওকে আসতে দেখে। জিনজাও তখন তাকে হুমকি দিয়ে বলে তার উপর থেকে হাত নামাও আর পিছিয়ে যাও। তখন দুই দিক থেকেই টেনশন টান টান হয়ে যায়। এরপর দেখানো হয় একদিন মোমো নায়নার সাথে ছিল, তখন সেখানে হঠাৎ স্নেকি এসে হাজির হয়। নায়না ভেবেছিল হয়তো তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু স্নেকি সোজা গিয়ে মোমোকে বলে যদি সাহস থাকে আমার সাথে চলো। নায়না মোমোকে মানা করে এই মেয়েটা ভীষণ ডেঞ্জারাস, ওর সাথে যেও না, কিন্তু স্নেকি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। জিনজাও যার প্রতি এত ইন্টারেস্ট সে কি এতটাই ভীতু? এই চ্যালেঞ্জটা এমন ছিল যে যেটা মোমো কোনোভাবে অস্বীকার করতে পারে না। সে স্নেকির সাথে যেতে রাজি হয়ে যায়। দেখে মনে হচ্ছিল স্নেকির আসলে মোমোকে আঘাত করার কোনো ইচ্ছে নেই, সে শুধু কথা বলতে চায়, মনের কথা। এরপর দুজন একসাথে ড্রিঙ্ক করে। তখন স্নেকি বলে প্রথমবার সে জিনজাওকে তার বাবার গ্যারেজে কাজ করতে দেখেছিল। তখন জিনজাও পার্ট টাইম কাজ করত, কিন্তু নিজের কাজে এতটাই ডুবে থাকতো যে কারো দিকে তাকানোর সময় পেত না সে। স্নেকি তখন মোমোকে জিজ্ঞেস করে তুমি কি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করো? কারণ আমার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছিল। এরপর স্নেকি বলতে থাকে ওকে এক ঝলক দেখার জন্যই আমি বারবার বাবার গ্যারেজে যেতাম, ওর জন্য সুগারলেস কফিও নিয়ে যেতাম, কারণ ও মিষ্টি পছন্দ করতো না, কিন্তু ও কোনোদিনই আমাকে পাত্তা দেয়নি। তবুও আমি ওর খেয়াল রাখতাম, সবসময় ওর আশেপাশেই ঘুরতাম। এই সময়টা জিনজাও ছোট বোন খুব অসুস্থ ছিল, ওর সার্জারির জন্য অনেক টাকার দরকার ছিল, তাই জিনজাও নিজের শরীরের কথা না ভেবে দিন রাত ওভারটাইম করতো। প্রাইভেটলি অনেক গাড়ি মডিফিকেশন কাজও নিতে শুরু করেছিল, যেগুলো সে বাবার গ্যারেজে লুকিয়ে ফিক্স করতো। ওই গাড়িগুলোর মধ্যে একটা গাড়িতে অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভারটা বেঁচে গেলেও পরে জানা যায় মডিফিকেশনের সময় নাকি বড় একটা গড়বড় হয়েছিল, যেই কারণে ড্রাইভার জিনজাওর বিরুদ্ধে কেস করতে চেয়েছিল। আর আমি চাইনি জিনজাও কোনো আইনি ঝামেলায় জড়াক, তাই আমি নিজেই স্পোর্টস কারটা বিক্রি করে দিয়েছিলাম যাতে তার ক্ষতিপূরণে টাকা দিতে পারি আর ওর নামে কোনো কেস না হয়। কারণ তো জানোই একবার কেস হয়ে গেলে ওর পুরো ফিউচার শেষ হয়ে যেত। কিন্তু দুঃখের কথা জিনজা আমাকে সে যোগ্যই মনে করেনি যে আমি ওকে সাহায্য করতে পারি। ও আমার অফারটা রিজেক্ট করে দেয়, আর ঠিক সেই ঘটনার পর থেকে ও জীবনটা ধ্বংসের দিকে চলে যায়। হাই স্কুলের রেজাল্ট খুব ভালো ছিল,
কিন্তু দুর্ভাগ্যবশত সে কলেজে এন্ট্রান্স পরীক্ষাটাও দিতে পারেনি, কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমার বাবার গ্যারেজে ওকে কাজ করতে হতো, ওভারটাইম করতো, শুধু এদিক ওদিক থেকে নেওয়া ঋণের টাকা শোধ করার জন্য। অনেক কষ্ট আর পরিশ্রমের পর একসময় ও এই লেভেলে পৌঁছায় যেখানে বাবা ওকে নিজে থেকে গ্যারেজের হেড বানিয়ে দেয়। হেড হওয়ার পর ও একটু খোঁজ খবর নিয়ে জানতে পারে ওকে আসলে ফাঁসানো হয়েছিল। সেই পুরো ঘটনাটাই ছিল আসলে একটা ফ্রেম। ও যে গাড়িটা মডিফাই করেছিল সেটাতে কোনো ভুলই ছিল না, আর অ্যাক্সিডেন্টটা ওর মডিফিকেশনের জন্য হয়নি। কেউ ইচ্ছে করে ওর গাড়ির একটা পার্ট বলতে পুরোনো পার্ট লাগিয়ে দিয়েছিল। আর সব থেকে কষ্টের ব্যাপার ছিল এই পুরো ব্যাপারটা আমার বাবা ওয়ানজি জানতো, তবুও সে জিঞ্জার পাশে দাঁড়ায়নি। শুধু নিজের গ্যারেজের নাম বাঁচানোর জন্য সব দোষ ওই বেচারা ছেলেটার গায়ে চাপিয়ে দিয়েছিল। জিঞ্জার গল্পটা এতটাই কষ্টের ছিল যে এইসব শুনে মোমো চোখে পানি চলে আসে। স্নেকি বলে সেদিনের পর থেকেই জিঞ্জা আমার বাবার গ্যারেজ ছেড়ে দেয় আর নিজে আলাদা করে কাজ শুরু করে। কিন্তু আজও সে রেসিং করে, ডেঞ্জারাস টাস্ক নেয়, কারণ ওর এখনো অনেক ঋণ শোধ করার বাকি। এইসব কথা শুনে মোমো ভেঙে পড়ে। ও কান্না করতে করতে ভাবে আমাকে ছাড়াও কতটা কষ্ট সহ্য করেছে, আর আমি এইসব নিয়ে কি কি ভুল ধারণা বসে রেখেছিলাম। শেষমেশ মোমো পুরোপুরি নেশায় ডুবে গেলে জিঞ্জা ওকে নিতে সেখানে পৌঁছে যায়। ও মোমোকে তুলে নিয়ে যায়। নেশার ঘরে মোমো শুধু একটাই কথা বলতে থাকে, আর সেটা হলো আমি আর কখনো তোমাকে ছেড়ে দূরে যাব না। আর স্নেকিকে সামলানোর জন্য সেখানে জেং চলে আসে, যে কিনা ওর বাবার খুব কাছের লোক। জিঞ্জা মোমোকে ভেতরে নিয়ে গিয়ে ওকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু মোমো তখনও বলে যাচ্ছিল আমি জানি স্নেকি তোমাকে একতরফা ভালোবাসে, কিন্তু তুমি ওকে ভালোবাসবে এই অনুমতি তোমার নেই, আর এই কথাটা তুমি কান খুলে শুনে রাখো। মোমোকে ঘুম পাড়িয়ে জিঞ্জাও বাইরে আসে। তখন সে জানতে পারে কিছুক্ষণ আগে স্নেকি জেংকে সঙ্গে নিয়ে সানের শপে এসে তাণ্ডব করে গেছে। সে তখন কান্না করতে করতে বলছিল আমি এই একতরফা ভালোবাসা নিয়ে কি করব, আমি ওর এত খেয়াল রাখি, আর ও আমার দিকে চোখ তুলে তাকায়ও না। কিভাবে সে আমাকে ছেড়ে মোমোকে নিয়ে চলে গেল, এটা একদমই ঠিক না। এইসব কথা শুনে জেং বলে মোমো সত্যি খুব কিউট, খুব সুইট। ভাবো তো কয়েক বছর পর ও একটু মোটা হলে তখন তো আরো বেশি কিউট লাগবে। এইসব শুনে সে জিজ্ঞেস করে মোমো কি এইসব বলার জন্য তোমাকে টাকা দিয়েছে নাকি? সান এসে বলে আমি তোমার অনেক দিনের বন্ধু, আর এটা আমি নিশ্চিতভাবে জানি তোমার জীবনে যদি কোনো মেয়ে তোমার হৃদয়ে ঢুকতে পারে সে শুধু আর শুধুমাত্র মোমোই হতে পারে। এই কথা শুনে জিঞ্জাও হালকা এসে মনে মনে বলে হবে কেন, শুরু থেকে এখন পর্যন্ত আমার হৃদয়ে শুধু একজনই আছে, আর সেটা হলো মোমো। ও তো অনেক আগেই সেখানে ঢুকে আছে। এরপর আমাদের দেখানো হয় হি জ্যাককে। যেভাবে স্নেকি জিঞ্জাওর প্রেমে পাগল ছিল ঠিক সেভাবে হি জ্যাক একতরফা ভালোবাসতো স্নেকিকে। স্নেকি জিঞ্জাওর দিকেই তাকিয়ে থাকতো, আর হি জ্যাক আড়াল থেকে চুপি চুপি তাকিয়ে দেখতো স্নেকিকে। কিন্তু স্নেকির চোখে জিঞ্জাও ছাড়া আর কারো ভালোবাসার অস্তিত্বই ছিল না। ও নিজের ভালোবাসায় একদম অন্ধ ছিল। সম্ভবত এই কারণে হি জ্যাকের মনে জিঞ্জাওর বিরুদ্ধে একটা পার্সোনাল রাগ জমেছিল। এদিকে শেষমেশ সেই নিউ ইয়ার ইভ চলে আসে। শিন তার মায়ের সঙ্গে কান্ট্রি সাইডে যাচ্ছে, বাবাও তাদের সঙ্গেই যাচ্ছে। ওরা চেয়েছিল জিঞ্জাও আর মোমো যেন তাদের সঙ্গে যায়, কিন্তু জিঞ্জাওর একটা কাজ ছিল, আর মোমো বলে যে সে জিঞ্জাওকে সঙ্গ দেবে। অনেক বছর পর এবার সে নিউ ইয়ারটা কোনো ফেস্টিভ্যালে কাটাতে পারবে। সবাইকে সি অফ করে দিয়ে মোমো দৌড়ে চলে যায় জিঞ্জাওর গ্যারেজের দিকে। তখন হালকা বৃষ্টি পড়ছিল আর গ্যারেজটা বন্ধ ছিল। ভিজতে ভিজতে সে চলে যায় স্যানের বাড়িতে। ও জানতো জিঞ্জাও সেখানেই থাকবে, আর সত্যি ওরা সবাই সেখানেই ছিল। ওরা মোমোকে জিঞ্জাওর পাশে বসতে দেয়, আর জিঞ্জাও খুব আদর করে মোমো চুল শুকিয়ে দেয়, আর তাকে জিজ্ঞেস করে ঠান্ডা লাগেনি তো। মোমোর হাতটা ঠান্ডা দেখে সে সঙ্গে সঙ্গে নিজের পকেটে সেটা ঢুকিয়ে দেয়। ঠিক তখনই মোমো পকেটের ভিতর কিছু একটা টের পায়, আর হাতটা বের করে দেখে একটা চাবির রিং, যার উপর তার নামের অর্থ খোদাই করা আছে। আর এটাই সে অলংকার যেটা কথা স্যান বলছিল সেদিন। এইটাই যে নাইট মার্কেট থেকে সে এটা কিনেছিল নিজের ট্রু লাভের জন্য। আর এখানেই মোমোর সবকিছু পরিষ্কার হয়ে যায়। আসলে তখন থেকে এখন পর্যন্ত জিঞ্জাওর ট্রু লাভ আসলে সেই ছিল। আর এটা বোঝার মাধ্যমে এই পার্টটা এখানেই শেষ হয়।